নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা পূর্ব নির্দিষ্ট। গতকালই আমি আলোচনায় বলেছিলাম যে যে 6টি রাশি বাকি রয়েছে, অর্থাৎ অগস্ট মাসের জন্য যে অ্যাবস্ট্রাক্ট প্রেডিকশন করছি, যে 6টা রাশি বাকি রয়েছে অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত, সেই 6টা রাশি যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে তাদের অগস্ট মাস কেরম যাবে তার উপরে মুখ্যত আলোচনা করব। গতকাল প্ল্যাটফর্ম বা একটা বিস্তৃত আলোচনা করেছি, আজকে একদম স্পেসিফিক আলোচনাতে যাব যাতে আলোচনাটা সুনির্দিষ্ট থাকে, কারণ এরপরেও একটা আলোচনা করবার ইচ্ছে আছে যেটা সার্বিক প্ল্যানেট পজিশন নিয়ে, যে প্রোগ্রামগুলো আমি মিস করেছি সেগুলোকে ইনকর্পোরেট করে আলোচনাটা করে দেব। তো তুলা লগ্ন থেকে শুরু করছি। তুলা লগ্ন যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে তাদের ক্ষেত্রে অগস্ট মাস 2022 কেমন যাবে তার উপরে একটা সার্বিক আলোচনা। দেখুন, 4th হাউসে স্যাটার্ন চলে এসছে, বকরি হয়ে মঙ্গলের নক্ষত্রে আছে, অর্থাৎ মার্কেশের নক্ষত্রে আছে। তার ফলে কাজের জায়গায় কিন্তু একটু অশান্তি বা কাজের জায়গায় একটু প্রেশার আপনার কিন্তু থাকবে, অর্থাৎ আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু মতের একটু আদান প্রদান কম হতে পারে এ সময়, বা আপনাদের মধ্যে একটা ডিফারেন্স ওপিনিয়ন হতে পারে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার মধ্যে সন্তুষ্টির অভাব হতে পারে, সেটা কাজের ক্ষেত্রেও হতে পারে, বাড়ির পরিবেশেও হতে পারে। মঙ্গলের পোস্টিংও বর্তমানে বেটার থাকবে না, কারণ মঙ্গল টরাসের ঘরে বসে থাকবে, আপনি শুক্র কেন্দ্রিক লগ্ন, তো সেই ঘরে মঙ্গলের অবস্থান থাকবে এবং রাহু থেকে দ্বিতীয় অবস্থান করবে। তারপরে স্পাউসের সাথেও কিন্তু কিছুটা ইগো প্রবলেম বা এক ধরনের বলতে পারেন মতান্তর আপনাদের মধ্যে নিরন্তর চলতে থাকবে। এবং তার সাথে মোটমাট আপনার যে মানুষের নর্মাল যে একটা সন্তুষ্টির ব্যাপার থাকে সেটা কিন্তু কম থাকবে। যদিও শুক্র অল ওভার দ্য মান্থ অলমোস্ট, সেটা হচ্ছে 7ই অগস্ট থেকে 31শে অগস্ট পর্যন্ত আপনার 10th হাউসে থাকবে। আমি গতদিন সেই নিয়ে বিস্তৃত বলেছি যে চন্দ্রের ঘরে থাকা সত্ত্বেও শুক্রের কিন্তু ফোর্সের কোনো অভাব হবে না এখানে, কিন্তু শুক্র আপনার লগ্নপতি এবং রাজ্যকারী প্ল্যানেট আপনার স্যাটার্ন, তা সত্ত্বেও আমি বলবো শুক্র কিন্তু এখানে খুব একটা যে আপনাকে কিছু এক্সট্রাঅর্ডিনারি ফল আপনাকে দিতে পারবে তা নয়। আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে যে শনি শুক্র অপোজিশনে থাকবে সেটা কি বেটার? সামান্য অবশ্যই বেটার, কিন্তু আপনি যে টাইপের রেভলিউশনারি চেঞ্জ চাইছেন সেটা নয়। কারণ আমি শনির বকরি আলোচনায় বারবার বলে দিয়েছি যে শনি যখন বকরি থাকে 5 মাসে মাত্র 6.5 ডিগ্রির মতন শনির ডিসপ্লেসমেন্টটা থাকে। তার মানে মান্থলি অ্যাভারেজ 1 ডিগ্রি করে ওর যদি আপনি ধরেন ওর ডিসপ্লেসমেন্ট থাকে। তার ফলে এই ডিসপ্লেসমেন্টে আপনাকে কিন্তু এফেক্ট দিতে পারবে না। মনে রাখবেন শুক্র এবং শনি এই দুটো প্ল্যানেটের ক্ষেত্রে যাদের অ্যাসেন্ডেন্ট শুক্র তাদের রাজ্যকারী প্ল্যানেট শনি, বা ভাইসি ভার্সা, যাদের ক্ষেত্রে শনি তাদের শুক্র। এর ক্ষেত্রে কি হয়, এদের দুজনের যেহেতু মানে একদম নর্থ পোল সাউথ পোলের মতন ডিফারেন্স আর কি, একজন যতটাই ফার্স্ট মুভিং একজন ততটাই স্লো মুভিং, একজন টোটালি মেটেরিয়াল একজন টোটালি স্পিরিচুয়াল। তার জন্য কি হয়, শনি যখন ফার্স্ট মুভিং ভেলোসিটিতে থাকে তখন অনেক কম্পারেটিভলি বেটার ফল দেয়। ডিপেন্ড করে আরও অনেক কিছুর উপরে, যে আপনার এই মুহূর্তে দশা কি আছে, বা এই মুহূর্তে জুপিটারের পোস্টিং বার্থ চার্টে আপনাদের কোথায় আছে। আপনাদের যেহেতু 9th হাউস এবং 12th হাউসের লট একজনই বুধ, তার ফলে বুধের পোস্টিংও কীরকম আছে সেগুলো দেখতে হয়। কিন্তু তা সত্ত্বেও বলবো যে আপনি কিন্তু রেভলিউশনারি কিছু চেঞ্জেস কিন্তু এ সময় মানে ইউ আর নট গেটিং। যেটা সমস্যা করবে সেটা হচ্ছে যে সমস্ত কাজের মধ্যেই কিন্তু একটা কাঠিন্য আনবে এবং সর্বোপরি সমস্ত কাজকে স্লো মুভিংয়ে যাবে। এবং 6th হাউসে জুপিটার কিন্তু 3টে জিনিস মুখ্যত করে। একটা হচ্ছে স্লাইটলি একটু ওয়েট বৃদ্ধিকারী, অর্থাৎ আমাদের ওজন বৃদ্ধির জন্য ধরুন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এই জাতীয় মানুষের মধ্যে ক্লান্তি, এই ধরনের ডিজিজ তৈরি করে। এই হচ্ছে বাড়ির যারা, কারণ নিজের সহাবস্থানে রয়েছে তো স্বগৃহে বৃহস্পতি রয়েছে, নিজের বাড়িতে যারা এজেড পার্সন রয়েছে
মা বাবা আছেন বা অন্যান্য যারা এজেড পার্সন রয়েছেন তাদের জন্য আপনার এক্সপেন্ডিচারকে বাড়িয়ে দেবে। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ আপনার বাচ্চাদের এডুকেশনাল কস্ট আপনাকে অনেকটা বেয়ার করতে হবে, সেটা যার যার শ্রেণী এবং মান অনুসারে সেটা ঘটবে আর কি। তার ফলে আপনার সেভিংস কম হবে, আর্নিং থাকলেও সেভিংস কম হবে, বা আর্নিং যদি কম হয় তাহলে তো সেভিংস এমনিতেই কম হবে। তার ফলে আপনি মেন্টাল কমফোর্টটা পাবেন না। শুক্র কিন্তু দেখুন, শুক্রের প্রকৃতি হচ্ছে, শুক্র পয়সা না থাকলে কিন্তু শুক্র থাকতে পারে না, কারণ শুক্র সব কিছুকে মনে করে যে আমি বাই করে নিতে পারবো, আমি কিনে নিতে পারবো সব কিছুকে। তার ফলে তার যে টেন্ডেন্সি যেটা কাজ করে সেটা হচ্ছে সেই মানুষটির, সংশ্লিষ্ট মানুষটির কিন্তু পয়সা থাকতে হবে। 2 নম্বর, 7 নম্বর এবং 12 নম্বর তিনটে ঘরের মধ্যে অ্যাসোসিয়েটেড থাকে শুক্র। দুটো নিজের ঘর, একটা ঘরেও গিয়ে তুঙ্গ হয়। তো এই পরিপ্রেক্ষিতে সবসময় মাথায় রাখবেন যে এই মুহূর্তে যেহেতু ফ্লো অফ মানি আপনাকে কমিয়ে দেবে, তার ফলে আপনি অসন্তুষ্টির মধ্যে থাকবেন, কারণ আপনার ডিজায়ার প্রচুর থাকবে এবং লগ্নে কেতু আছে। লগ্নে কেতু মানে 7th হাউসে রাহু রয়ে থাকবে, তো ডিজায়ার প্রচুর বাড়িয়ে দেবে এবং আপনি সেটা পাবেন না আর কি। তার ফলে আপনার মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব, মানে আভ্যন্তরীণ দ্বন্দ্বে আপনি ভুগতে থাকবেন, পরিষ্কার ব্যাপার। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 30 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার যে স্পাউস আছে তার সাথে রিলেশন কিন্তু বেটার থাকবে। যদি পার্টনারশিপ বা একাধিকের মানে বেশি পার্টনার মিলে ব্যবসা করেন কোনো বা যে কোনো কাজকর্ম করেন, সেখানে কিন্তু অনেকটা বেটার টাইম আপনি পাবেন। কাজের জন্য একটু বেটার রেভিনিউ আছে এই সময়টা। এটা একদম মাইক্রোস্কোপিক বলছি, এতক্ষণ যেটা একদম ওয়াইডলি প্ল্যাটফর্মে আলোচনা করছিলাম। তো বেটার টাইম আছে। 2 তারিখ এবং 3 তারিখ এই টাইমটা কিন্তু একটু অপমানকর সময় যাবে, একটু স্ট্রেসফুল টাইম যাবে এবং শরীরও বেটার যাবে না, কোনো কারণে কনফ্লিক্ট হতে পারে। শরীরের মিডিল পোর্শন থেকে মিডিল লোয়ার পোর্শন পর্যন্ত যে সমস্ত অর্গান আছে সে সমস্ত অর্গানে, সেটা ইন্টারনাল মানে অনিচ্ছিক পেশি দ্বারা চালিত আমাদের যে সমস্ত ইন্টারনাল অর্গানস আছে, এবং তার সাথে অর্থোপেডিক জায়গাও কিন্তু সমস্যা দিতে পারে। যাদের অ্যাকচুয়ালি ভুঁড়ি জাতীয় সমস্যা আছে, অর্থাৎ পেটে মেদ বা চর্বি বেশি আছে, তারা কিন্তু এ সময়ে যদি কোনো সমস্যা দেখেন অবশ্যই ডক্টরকে দেখিয়ে নেবেন। আচ্ছা, 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার স্পিরিচুয়াল ট্রাভেলিংয়ের জন্য খুব বেটার আছে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক অনেকটা কমফোর্টেবল হবে এবং আপনি স্পিরিচুয়ালি অনেকটা শান্ত থাকতে পারবেন। দেখুন, আমি একটা আউট অফ দ্য ট্র্যাক বলে দিই, সেটা হচ্ছে যখন অ্যাস্ট্রোলজি জানুন বা না জানুন, কেউ এখন তো অনেক প্রোগ্রাম শুনতে পারবেন আপনারা, কিন্তু জানুন বা না জানুন, যখন নিজের জীবন দিয়ে উপলব্ধি করবেন যে সময়টা ঠিক মতন যাচ্ছে না, তখন যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে শান্ত হয়ে যাওয়া। আপনাকে লাইফ এমনিতেই সিগন্যাল দিয়ে দেবে যে কখন আপনাকে আবার চালনা করতে হয়। প্রবলেম হয় ছকে যদি কোনো গুরুতর সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনি বেটার একটু যদি প্ল্যাটফর্মে থাকেন, মানে দশাগত নবংশগত সিচুয়েশন যদি বেটার থাকে তাহলে আপনি বেরিয়ে যাবেন, সমস্যা হয় না, এটা ন্যাচারাল ব্যাপার। বছরের 12টা মাস যদি ক্যালকুলেট করি তাহলে তার মধ্যে কিন্তু 35% টাইম আপনার মন মতো যাবে না, কারণ না হলে আপনি দুটো টাইমের মধ্যে ডিফারেন্স না হলে আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি মেটেরিয়ালি কোনটাকে বেটার বলছি কোনটাকে বেটার নয় এরকম বলছি, ফলে রাত দিনের মতো এটাও থাকবে। কিন্তু এই বছরের একটা ব্যাপার আছে, এই বছরের প্ল্যানেট পজিশনটা এমনি খুব কনজাস্টেড আছে। এটা কিছু কিছু বছরে হয় এরকম, 4-5-6 বছর অন্তর হয়, তবে এবছরের টাইমটা অনেকটা সময় ধরে একটু অ্যাডভার্স আছে। তার ফলে আমি প্রত্যেককেই বলেছি যে একটু সাবধানে থাকতে। সেটা 12ই মে থেকে শুরু হবে এবং সামনের বছর জানুয়ারি মাসের 3rd উইক পর্যন্ত থাকবে। এই একটা লং টার্মে সময়, প্রায় 7.5 মাস মতো, একটু সাবধানে প্রত্যেককে থাকতে হবে। 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু কাজের জায়গায় আপনি বেটার অ্যাপ্রিসিয়েশন পাবেন। যারা জবলেস তারা কিন্তু চাকরির এ সময় সন্ধান করতে পারেন, ছোটোখাটো ইন্টারভিউ বা ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু চাকরি আপনার পেয়ে যেতে পারেন, প্রবাবিলিটি আছে। 10 তারিখ থেকে 12 তারিখ এই সময়টা কিন্তু আপনি ইনভেস্টমেন্টের দিকে যোগ দেবেন। দেখুন, আমি প্রথমেই বলেছি যে এই মুহূর্তে আপনার হাতে কিন্তু ডোয়ার্থ অফ মানি থাকবে,
পয়সার অভাব থাকবে। যতটা মানে শুক্রের লোকের অভাব সবসময় থাকে, কারণ যত পয়সাই থাক ওনার মনে হবে যে আমার কম আছে, কারণ তার ডিজায়ার লেভেলটা এত বেশি থাকে, রিপু দ্বারা চালিত তো, বলে ডিজায়ারটা তার প্রচুর থাকে। জীবনটাকে যতটা কমফোর্টেবল পজিশনে নিয়ে যাওয়া যায় তারা সেইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে যত রকম ভোগ আর কি জীবনে করা যায় সেই ভোগের একদম চূড়ান্ত পর্যায়ে সে থাকে। তো তার ফলে তার সে সবসময় তার মধ্যে একটা আশঙ্কা থাকে যে আমার যদি মানি কমে যায় তাহলে আমি ভোগটা করতে পারবো না, সুতরাং আমাকে পয়সা আমার থাকতেই হবে, বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস যাই হোক না কেন। তো তার ফলে এই সময়টা আপনার লং টার্মে ইনভেস্ট আপনি করতে পারেন, শর্ট টার্ম ইনভেস্টও করতে পারেন, বাট একটা মাথায় রাখবেন লগ্নে যেহেতু কেতু রয়েছে, তার ফলে কোনো ভালো অ্যাডভাইজারের থেকে পরামর্শ নিয়ে তারপরে যে সেক্টরে ইনভেস্ট করতে হয় করতে পারেন। ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন, তবে চেষ্টা করবেন শনি যেহেতু মঙ্গলের নক্ষত্রে রয়েছে, বাড়ি বা ফ্ল্যাট জাতীয় কিছুতে ইনভেস্ট করা এই সময়টা একটু অ্যাভয়েড করে যাবেন। কতদিন পর্যন্ত আপনাদের আমি স্পেসিফিক ডেট বলে দিচ্ছি, সেটা হচ্ছে মোটামুটি ধরে রাখুন অক্টোবরের 3rd উইক পর্যন্ত। চেষ্টা করবেন এই সময়টাতে মানে যেখানে আপনি মনে করছেন থাকতে পারবেন এরকম জায়গায় ইনভেস্ট করার আগে কাউকে ছকটা দেখিয়ে নিয়ে তারপরে করবেন। 13 থেকে 14 তারিখ এই সময়টা কিন্তু অ্যাকচুয়ালি আপনার খরচের সময়। শুক্রের লোকেরা প্রচুর খরচা করতে ভালোবাসে, কারণ সব থেকে এক্সট্রিম বেটার জিনিসটাই তারা নেওয়ার চেষ্টা করে, বিশেষ করে সেটা যদি কোনো ভোগ্যপণ্য হয়। এই সময় সেরকম জায়গা রয়েছে, কোনো কারণে আপনার কিছু পয়সার অহেতুক খরচা, বা শুধু অহেতুক নয়, আপনি বোকাও হতে পারেন কোনো কারণে এই সময়। তার সাথে শারীরিক জায়গা একটু গন্ডগোল করবে, একটু সুগার রিলেটেড প্রবলেম আপনার আসতে পারে। তারপরে আমি প্রথমেই বলেছি শরীরের মাঝ বরাবর অংশ থেকে লোয়ার মিডিল পোর্শন পর্যন্ত যে সমস্ত অর্গান আছে সেখানেও কিন্তু ট্রাবল হতে পারে, একটু সাবধানে থাকবেন এই সময়টা। 15 থেকে 17 তারিখ পর্যন্ত এই সময়টা সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়, আত্মোপলব্ধি করবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে এই পরিস্থিতির মধ্যে কি করে অ্যাডজাস্ট করানো যায়, কারণ পরবর্তী এখনও 3-3.5 মাস কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হবে মিনিমাম, অন্তত প্রাইমা ফেসি এই সময়টা আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। তার ফলে নিজেকে শান্ত রাখা এবং সেই মোতাবেক একটা রোড ম্যাপ তৈরি করে নেওয়াটার দরকার আছে আর কি। 18 থেকে 20 তারিখ এই সময়, এই মাসের মধ্যে সব থেকে বেশি মানির ফ্লোয়ের যোগ আছে এই টাইমটা। আপনি যে কাজই করুন না কেন, আপনার শ্রেণী স্তর, আপনার পূর্বজন্মের প্রারব্ধ অনুসারে যে কর্মফল আপনি সঞ্চয় করে এনেছেন এবং আপনার ইহজন্মের পরিশ্রম যা আপনি করতে পেরেছেন তার দ্বারা সেই অনুপাতে আপনি কিন্তু এই সময় আপনার কাছে অর্থের কিছু যোগ আসে। মাথায় রাখবেন এই দুটো দিন যদি অর্থের যোগ কম্পারেটিভলি কম আসে বা নাই আসে, তাহলে কিন্তু বুঝবেন এই মাসে কিন্তু সেটা আর হওয়ার চান্স খুব কম আছে। এই দুটো দিন খুব বেটার টাইম আছে, ইউটিলাইজ করবার চেষ্টা করবেন, তবে অসাধু পদ্ধতিতে নয়, কারণ শনি আপনার লগ্নেও দৃষ্টি দিচ্ছে, হ্যাঁ সেই বক্রগতির দৃষ্টি আর কি। তো তার ফলে চেষ্টা রাখবেন। এবং বুধ আপনার মাসের 21 তারিখ থেকে আপনার দ্বাদশে ঢুকবে, এবং দ্বাদশে ঢুকে বুধ আস্তে আস্তে বকরি হবে সামনের মাসে। তার ফলে নবমপতি দ্বাদশপতি দ্বাদশে এসে বকরি হবে। তার ফলে চেষ্টা করবেন যেন কোনো রকম মানে আউট অফ দ্য ট্র্যাক ওয়ার্ক বা মানে আপনার পেলোড যাতে সেই অনুসারে না নিতে হয় সেটা খেয়াল রাখবেন আর কি। 21 থেকে 22 এই দুটো দিন এই সময়টা কিন্তু আপনার ভাই বোন বা ছোটোখাটো শর্ট ট্রাভেলের জন্য বেটার আছে। নেইবারের সাথেও সম্পর্ক বেটার করবার চেষ্টা করবেন। তো এই সময়টা মোটের উপরে খারাপ সময় নয়। 23 থেকে 25 তারিখ এই সময়টা কিন্তু আপনি পিসফুলি আপনার মাতৃস্থানীয় ব্যক্তিবর্গ বা মায়ের সাথে একসাথে বাড়িতে শান্তিতে থাকার জন্য টাইম। এবং এই যে সময়গুলো যেগুলো কম্পারেটিভলি আমি ডেট ওয়াইজ বলছি যে 2 দিন বা 2.5 দিন মতো যে রিল্যাক্সেশন টাইমের কথা আমি বলছি, সেই রিল্যাক্সেশন টাইমটাকে কিন্তু ইউটিলাইজ করবার চেষ্টা করবেন, সব থেকে বড় ব্যাপার। অমাবস্যা আছে 26 তারিখ, তো
26-27 জাংচারে, তো ইউটিলাইজ করবার চেষ্টা করবেন। 26ই পড়বে অ্যাকচুয়ালি। তো কি ইউটিলাইজ করবেন না, যেহেতু স্যাটার্ন লগ্নে দৃষ্টি দিচ্ছে এবং স্যাটার্ন আপনার 4th হাউসে এখন বসে থাকবে সামনের বছরে জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত। তার মধ্যে আধা সময় মার্গী অবস্থায়, আধা সময় বকরি অবস্থায়। তো তার ফলে যদি করতে পারেন যে স্যাটার্নের বিভিন্ন উপাচার, যদি কোনো মন্ত্র বা এই জাতীয় কিছু সিদ্ধ করতে পারেন, সেটা অনেকটা বেটার হবে। কালী পুজোর দিন, যেদিন আমাদের হবে কার্তিক মাসে, তো সেই দিন কিন্তু গ্রহণ সংগঠিত হবে আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে। তো আগে থেকেই যদি চেষ্টা করতে থাকেন সেই অমাবস্যাগুলোকে টার্গেট করে সেই অনুসারে কাজ করা, তাহলে বেটার। অমাবস্যার দিন কি হয় না, সূর্য এবং চন্দ্র এক রাশিতে অবস্থান করে। সূর্য থেকে মোটামুটি 11.5 ডিগ্রির মধ্যে চন্দ্রের অবস্থান থাকে, 11.5 ডিগ্রি আগে থেকে অমাবস্যা লাগা শুরু হয়। তো সেই সময়টাকে ব্যবহার করবেন। সেই সময় ফোর্স, মানে মন এবং আত্মা দুটো এক সুতোতে বাঁধা থাকে। সমসপ্তমেও তাই থাকে, কিন্তু সমসপ্তমে ফোর্সটা অন্যভাবে ডিপ্লয় হয় পূর্ণিমার দিনে। অমাবস্যার দিনে সেটা করবার চেষ্টা করবেন, তার সুফল অবশ্যই পাবেন। অন্তত ভগবানের সহস্রনাম পাঠ করবেন, বা পাঠ যদি না করতে পারেন অনেকটাই বড়, শুনবেন অ্যাটলিস্ট। শুনলেও আস্তে আস্তে দেখবেন সেটা আত্মস্থ হয়ে যাবে। রাতের দিকে শোয়ার সময় শুনবেন, এবং যে উপাচার আছে আর কি, সেই উপাচারগুলো মেনটেন করবেন। আচ্ছা, 26 থেকে 28 তারিখ পর্যন্ত এই সময়টা হচ্ছে আপনার সন্তানদের জন্য সময়। বিলাভড ওয়ান যদি কেউ থাকেন তার জন্য সময়, আপনার স্ত্রীর জন্য সময় বা হাজব্যান্ডের জন্য সময়, হায়ার স্টাডি এডুকেশনের জন্য সময়, নিজের কাজের জায়গায় অনেকটা বেশি ফোকাসড হওয়ার জন্য সময়, কাজের মাধ্যমে বেটার টাইম আছে। এবং 29 থেকে 31 এই সময়টা কিন্তু একটু কোয়ারেলসাম টাইম। কোনো কারণে একটু অশান্তি গণ্ডগোল হতে পারে, আপনার এগেনস্টে কনস্পিরেসি হতে পারে, আপনার এগেনস্টে ধরুন কোনো ধরনের ষড়যন্ত্র যাকে বলা যায়, যেগুলো ব্যাকস্টিয়ার গসিপ বলে, হতে পারে। আপনাকে কোনো কারণে ডিফেম করবার চেষ্টা করা, টার্নিশ করবার চেষ্টা হতে পারে, এরকম বিভিন্ন। অর্থাৎ আপনাকে উত্তেজিত করা, শারীরিকভাবে একটুখানি, মানসিকভাবে একটুখানি আপনাকে কোণঠাসা করা, এইগুলো করবার চেষ্টা হতে পারে কোনোভাবে। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে ফিজিক্যাল জায়গায় কিন্তু একটু গন্ডগোল করতে পারে, প্রচুর এক্সপেন্ডিচার হতে পারে হঠাৎ করে, মানে অ্যাট এ গ্লান্স এক্সপেন্ডিচার হতে পারে। আপনার কিন্তু দ্বাদশে যেহেতু বুধ অবস্থান করবে, বকরি অবস্থায় থাকবে সেপ্টেম্বর মাসের মোটামুটি 8-9 তারিখের পর থেকে একদম অক্টোবর মাসের 2-3 তারিখ। আমি বারবার বলেছি যে পুজোর মান্থ, মানে 24শে অগস্টের পর থেকে এন্টায়ার সেপ্টেম্বর মান্থ এবং পুরো পুজো, কালী পুজো ক্রস করা পর্যন্ত সময়টা কিন্তু একটু অতিরিক্ত সাবধানী সাথে চলার দরকার আছে প্রত্যেকের। তো সেটা আপনারা চেষ্টা করবো সবাই মেনটেন করবেন আর কি। কিছুই নয়, অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান তো আর সিরিয়াল নয় যে শুনবেন, এটা মনোরঞ্জনের ব্যাপার। এটা যদি কাজে না লাগাতে পারেন তাহলে কোনো মানে নেই, তাহলে শুনবেন না। দয়া করে অন্য কিছু দেখুন, গান ঠান, সেগুলো ভালো লাগবে। যারা ভেহিকেল কেনার কথা ভাবছেন, সেটা যেরকমই হোক না কেন, তারা অন্তত চেষ্টা করবেন যে নভেম্বরের 7-8 তারিখের পরে সেটা এক্সিকিউট করতে। তারা যদি কোনো প্রপার্টি কেনবার কথা চিন্তা করেন, সেটা ফ্ল্যাট হলে ঠিক আছে, অন্তত 2nd ফ্লোরের পরে, তাহলে বেটার। মানে অন্তত 18-20 ফুটের উপরে। তার নিচে হলে একটু চিন্তাভাবনা করে নেবেন, বা ছকটা কাউকে দেখিয়ে নেবেন, বা বাস্তু সংক্রান্ত যারা দেখছেন জানেন তাদের দেখিয়ে নেবেন। আমি আপনাদের একটা প্রোগ্রাম করে দেব। দেখুন, বাস্তু নিয়ে রোজ প্রোগ্রাম করার মতন কিছু নেই, করা বহু মানুষ আমাকে রোজ বলেন করতে, কিন্তু আলাদা করে মানে সেটুকুই জানা দরকার আছে, যেটুকু জানলে আপনার কাজ চলে যাবে। আপনি যদি অ্যাস্ট্রোলজার হতে চান তাহলে অন্য ব্যাপার আছে। তো সেই অংশটুকু নিয়ে একটা অনুষ্ঠান করে দেবো, যাতে সেটা আপনাদের দিননামচা হিসাবে আপনাদের কাজে লাগতে পারে। আর একটা জিনিস বলি, এই সময় সন্তানদের উপরে একটু বেশি নজর দেবেন, কারণ 5th হাউসের লর্ড 4th-এ এসছে, নিজের দ্বাদশে এসছে মন্ত্রীকোণে, তারপরে সন্তানের গ্রোথ একটু স্লো হতে পারে। সন্তান যদি এখন বয়ঃসন্ধির সময় থেকে একটু অবাধ্যতা করতে পারে, সেটাকে শান্ত মতন ম্যানেজ করবার চেষ্টা করবেন, পরিস্থিতিকে বিগড়াবেন না।
সুগারের যাদের সমস্যা আছে তারা শান্ত থাকবেন, যাদের মাইগ্রেন রিলেটেড বা চোখের সমস্যা আছে তারাও একটু শান্ত থাকবেন। বৃশ্চিক লগ্ন নিয়ে আপনাদের বলে দিই, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মোটামুটি মাসের শুরুর দিক থেকে প্রথম 7-8টা দিন একটু সাবধানে থাকবেন। এই মাসের মোটামুটি ধরুন ভিডিও আশা করছি আজ বা কাল যখনই হোক সেটা পাবলিশ হয়ে যাবে, আজকে আমি রেকর্ড করছি তো। কিন্তু এই মাসের মোটামুটি 26-27-এর পর থেকে সামনের মাসের 4-5 তারিখ পর্যন্ত যখন রাহু এবং মঙ্গলের সুপারপোজিশনটা হবে, অন্তত রাহু থেকে মঙ্গলের দূরত্ব 5 ডিগ্রি এবং পেরিয়ে যাওয়ার পর 5 ডিগ্রি, এই সময়টা পর্যন্ত একটু বেশি সাবধানে থাকবেন। কারণ আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড আছে, তো অ্যাসেন্ডেন্টের লর্ড যখন রাহু যুক্ত বা দৃষ্ট থাকে তখন তার মধ্যে অ্যাবারেশন সৃষ্টি হয়। বারবার বলেছি যে রাহু নিজে মঙ্গলের, মানে খুব পরিষ্কার ভাষায় সহজ ভাষায় বাচ্চাদের মতন বলছি, মনে করুন একটা মঙ্গল থাকছে তো ওখানে 5টা মঙ্গল হয়ে গেছে, মানে মঙ্গল নিজে আছে, রাহু 5টা মঙ্গলের মতন ক্ষমতা নিয়ে নিয়েছে। তার ফলে কোনো একটা জিনিস যদি ওভার পাওয়ার্ড হয়ে যায় বা লেস পাওয়ার্ড হয়ে যায় সেটা ব্যালেন্সটাকে নষ্ট করে দেয়। তো আপনি ইমব্যালেন্সেস হবেন এবং মানিটারি একটা ক্রাঞ্চ আপনার গেছে দ্য এন্টায়ার মান্থ। প্রথম 6-7 দিনও সেটা থাকবে, তারপরে সিচুয়েশন আস্তে আস্তে বেটার হবে। বাট আপনি কিন্তু ধীরে চলনীতিতে চলবেন। আমি বছরের শুরুতে বলেছিলাম যে যতগুলো অ্যাসেন্ডেন্ট আছে তার মধ্যে কিন্তু বৃশ্চিকের অবস্থান কম্পারেটিভলি এই 10-12 মাসের মধ্যে 9 মাসই কিন্তু বেটার আছে। তার ফলে মানে এরকম একটা একটু অসম বছর আছে, সেই বছরে কোনো একটা অ্যাসেন্ডেন্টের জন্য অনেকটা বেটার আছে। আপনার যদি বার্থ চার্টে জুপিটারের পোস্টিং একটু বেটার থাকে এবং শনি যদি মাঝারি লেভেলে স্ট্রং থাকে, আর আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড যদি খুব দুর্বল অবস্থায় না থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটাই বেটার ফল পেয়ে যাবেন। মানে এতটা কনস্ট্রেইন সিচুয়েশনের মধ্যেও কিন্তু অনেকটা বেটার ফল আপনি পাবেন। তো সেটা আপনাকে দেবে। তবে বৃহস্পতি যেহেতু বকরি হয়ে গেছে মানে আমি অগাস্টের জন্য বলছি, যেহেতু বকরি হয়ে যাবে, তো তার ফলে আপনি চেষ্টা করবেন আপনার কাজের যে স্পিড আছে বা খুব দ্রুত কোনো কিছুকে উত্তরণ করবার চেষ্টা করবেন না, স্লো চলবেন, সেটা আপনার জন্য কমফোর্টেবল হবে। যদি বেশি ফাস্ট চলার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি বারবার বলেছি যে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যদি আপনি কোনো কাজ করেন, ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। যখন প্রকৃতি যেরকম বলছে তখন সেই অনুসারে চলতে হবে। এটা একটা কমান্ড, একটাই কমান্ডটা আপনাকে মানতে হবে। যখন আপনি এই মেটেরিয়াল লাইফের মধ্যে রয়েছেন, আপনি যদি না থাকতেন মানে আমরা, তাহলে এগুলোর কোনো প্রয়োজন হতো না। সব কিছু সাফিক্সে কি থাকে, আমরা একটা স্ল্যাশ টেনে তার পেছনে কাল আছে। এই যে প্রোগ্রামটা করছি, যখন ধরুন হলো গতকাল করেছি প্রায় 1.5 ঘন্টার ওপরে প্রোগ্রাম করেছি, অনেকবার টেক নিয়ে করতে হচ্ছে, কারণ শরীর খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছেন আর কি। তো বেশিক্ষণ কথা বললে অসুবিধে হয়। তো সেক্ষেত্রে সময় যখন যেরকম কমান্ড দেবে, সেই কমান্ডটাকে যদি নিজের, মানে আমি অনেক বয়স্ক মানুষকেও দেখি, এই কমান্ডটা হয়তো তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, ভালো কথা বলছেন, কিন্তু এই কমান্ডটা তিনি বোঝেন না। আমি বারবার বলেছি, ছোটোবেলা থেকে যদি স্পিরিচুয়াল এডুকেশন না দেওয়া হয় তাহলে কিন্তু আপনি সেটা বুঝবেন না, বোঝানো যাবে না। যা শেখানো হবে সেটা ছোটোবেলায়, বড় হলে কিন্তু শেখার ক্ষমতা বা নেয়ার ক্ষমতা কমে যায়। আপনি দেখবেন যেটা আমাদের বয়স্ক শিক্ষা কেন্দ্র বা বাচ্চাদের শিক্ষা কেন্দ্র, কোথায় বেশি লোকজন আছে বা শেখার এবিলিটি, 2-1 এক্সেপশনাল মানুষ আছেন, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু কোথায় স্কিলটা বেশি বেরিয়ে আসে, সেটা বাচ্চার ক্ষেত্রেই বেরোবে, কারণ এটাই ন্যাচারাল। আপনাকে বাকিটা সেটা করা হচ্ছে, সেটা প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে করা হচ্ছে। নিয়মের বিরুদ্ধে হলে সেটা ফল কখনো ভালো হয় না। এবং অন্যান্য সমস্ত প্রাণী এই নিয়মটা মেনে চলে। এই নিয়মটা একমাত্র ব্রিজ করে মানুষ। কোনো প্রাণী সেই নিয়মের বাইরে যাবে না। আপনি একটা পাখিকে খেতে দিন, ও পেট ভরে খাবে, খেয়ে উড়ে চলে যাবে। ও জানে যে ওকে বানিয়েছে কালকে আবার খেতে দেবে। ওর কোনো মাথা ব্যথা নেই, না ওর সুগার আছে, না ওর প্রেশার আছে, কিছু নেই, কারণ ওর কোনো টেনশন নেই। ওর ছেলে মেয়েকেও আইআইটি ইঞ্জিনিয়ার করবে না, ওর ছেলে মেয়েকেও কোনো ফরেন সার্ভিসের চাকরি করাবে না, ওর কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা আছে, তার কারণ আমরা মাথায় ব্যথাগুলো নিজেই ইনপুট করাই আস্তে আস্তে।
আমাদের ডিজায়ার, এটা হবে, ওটা হবে, এটা হবে, ওটা হবে, কিছুই হবে না, কিছুই হবে না। হলেও বা কী হবে? আমি তো আপনাদের কতবার উদাহরণ দিয়েছি যে আমাদের মহান মহান সম্রাট যারা ছিলেন তারা কত বড় ভূখণ্ড এনজয় করেছেন। আমরা মনে করি 2-3 কাঠা জমি হলে আমাদের জীবন মানে খুব বহাল তবিয়তে চলে যাবে বর্তমান যা সময়। তাতে ভারতবর্ষ তৎকালীন সময় এক্সটেন্ডেড ভারতবর্ষ, কাবুল, কান্দাহার, হিরাট, বেলুচিস্তান সব ভারতবর্ষের। হিন্দুকুশ পর্বত নামটাই তো তৈরি হয়েছে সেখান থেকে। আমুদরিয়া, শিরদরিয়া নদী থেকে শুরু করে একেবারে মায়ানমার পর্যন্ত সম্রাট অশোক নিজে জম্মু কাশ্মীর শহরটা তৈরি করেছেন। সেখান থেকে একদম শেষ পর্যন্ত এত বড় অখণ্ড ভারতবর্ষের পাটলিপুত্র, মানে এখন যেটা পাটনা, বিহার, সেখান থেকে শাসন চলছে এবং ব্যুরোক্রেটিক সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন সেইভাবে শাসন ক্ষমতা চলছে। হ্যাঁ, তার কথা আমরা মনে রাখি, তার প্রভূত উপাদান, তার এমব্লেম ইউজ করি আমরা, তারই তৈরি করা এমব্লেম। কিন্তু কদিন, সারাদিনে কবার মনে আসে? কেউ মনে রাখবে না। আপনার ক্ষণিকের পৃথিবী, আপনি যদি নিজের জীবনকে নিজেই ব্যতিব্যস্ত করবার চেষ্টা করেন তাহলে আপনাকে ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। আপনি অল্প দিনের জন্য পৃথিবীতে এসছেন। দেখুন, কনসেন্স আসার পরে যে জীবনটা আমরা পাই মোটামুটি 20-22 বছরের পর থেকে 55-60 বছর পরে আর কাজ একটাই করা যায়, সেটা হচ্ছে ভগবানের নাম প্রচার। এছাড়া যা কাজ করবেন সে কাজ ভুলভালই হবে। 2-1 এক্সেপশনাল মানুষ করতে পারেন যারা বাকিদের ক্ষমতা, মানে আমি অন্তত আমার ক্ষমতা বলতে পারি খুবই নিম্নমানের আর কি, তো তার ভিত্তিতে বলছি সম্ভব নয়। তো তার মানে এই 40 বছরের মধ্যে আপনি যাই করুন না কেন তার কোনো অংশটুকুই না তো আপনি ক্যারি করতে পারবেন, না কিছু করতে পারবেন। হ্যাঁ, তবে খারাপ কাজ করা উচিত না। মেটেরিয়ালিও আপনি যদি ভালো কাজ নাও করতে পারেন, আপনি সুযোগ পেলেন না, হয়তো আপনি ভালো ব্যবসা করতে পারলেন না, ভালো চাকরি করতে পারলেন না, কিন্তু নিউট্রাল থাকুন, ক্ষতি করবেন না কখনো কারো। মনে রাখবেন সেটা কিন্তু মায়ার ইলিউশনের মধ্যে সেটা রিফ্লেক্টেড হয়ে আপনার কাছে আবার ফিরে চলে আসবে এবং আপনাকে সেই শাস্তিটা পেতে হবে। মেটেরিয়াল শাস্তি আপনাকে পেতে হবে। আপনি যদি জ্ঞাতে অজ্ঞাতে কাউকে কষ্ট দেন, সেটা করবেন না। বহু মানুষের মধ্যে টেন্ডেন্সি থাকে অপমান করে কথা বলা, লোককে কাউকে ছোট করে নিজে বড় হয়। এটা খুব, এগুলো সব সংস্কার। এই সংস্কারগুলো কথা বললেই বোঝা যায় তার সংস্কার নেই, ছোটবেলা থেকে দেওয়া হয়নি তাকে, বা পাননি, তিনি সুযোগ পাননি। এই সময় আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড যেহেতু 7th হাউসে থাকবে এবং দীর্ঘদিন, কালকে আমি বলেছিলাম যে সময়টা আমি হিসেব করে, সেটা হচ্ছে 10 তারিখ 9-10 জাংচারে মঙ্গল ঢুকছে। তো 10 থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই অগস্ট মাসে হচ্ছে 22 দিন, আর সেপ্টেম্বর মাসে হচ্ছে 30 দিন, তাহলে হয়ে গেল 52 দিন, আর অক্টোবর মাসের 15 দিন, তার মানে 67 দিন এখানে মঙ্গল 44-45 দিন একটা ঘরে অবস্থান করে, 1.5 মাসের মতো। সেখানে ও 67 দিন অবস্থান করবে, তার মানে স্লো হয়ে যাবে। তার ফলে আপনার 7th হাউস কি, আপনি বাদে আপনার সমস্ত কিছু আমাদের 7th হাউস দিয়ে রিপ্রেজেন্টেশন আমরা করি। তো আপনাকে জনপ্রিয় করবে, ফোকাস করবে। কিন্তু বারবার বলেছি, মঙ্গল যাই করবে না কেন আপনাকে কখনো শান্তি দেবে না। আমাকে অনেক মানুষ প্রশ্ন করেছে বিবাহের যোগ কি আছে, পঞ্চমে বৃহস্পতি আছে, সপ্তমে লগ্নপতি প্রবেশ করছে। হ্যাঁ, বিবাহের যোগ আছে, কিন্তু বিবাহ করবেন না সময়, পরিষ্কার ব্যাপার। মঙ্গল কিন্তু 7 এবং 8 নম্বর ঘর জুড়ে বকরি থাকবে। তার ফলে বিবাহের যোগ আসলেও 5 মাস 6 মাস পরে করুন। এমন কি আপনার কনস্ট্রেন্টস রয়েছে যে এখনই বিবাহ করতেই হবে, সেরকম মারাত্মক কোনো ব্যাপার না থাকলে করবেন না। মাথায় রাখবেন, মঙ্গল যখন বকরি থাকে, বকরি মঙ্গল কিন্তু বৃহস্পতির প্রায় 50% মতন ক্ষমতা অ্যাচিভ করে নেয়। তামসিক প্রবৃত্তি, তো আমরা কলিযুগে বসবাস করছি, এখানে নেগেটিভ কাজ অনেক দ্রুত ছড়াবে, পজিটিভ কাজের এক্সপ্যানশন হতে অনেক সময় নেবে। এটা কালগত নিয়ম, এর জন্য কোনো ব্যক্তি, কোনো কোনো নির্দিষ্ট কোনো অর্গানাইজেশন দায়ী নয়। সমস্ত কিছুর কালগত নির্দেশ আছে। সময় হচ্ছে মেন জিনিস, এটা বলছিলাম, সাফিক্সে টাইম থাকবে। টাইমটাকে যদি বার করে দেন প্রোগ্রাম থেকে, তাহলে আলটিমেটলি এটার কোনো ভ্যালুই নেই আর। সব কিছু উইথ রেসপেক্ট টু টাইম, সেটা আমরা কখনো বলি, সেটা আমরা কখনো বলি না। তো মেটেরিয়াল কাল টোটালটাই নিয়ন্ত্রণ করে মহাদেব নিজে। এই মেটেরিয়াল কাল, মহাকালেশ্বর আমরা বলি না, মহাকাল মন্দির আমাদের উজ্জয়নে রয়েছে,
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি প্রধান জ্যোতির্লিঙ্গ। তো এই মেটেরিয়াল কাল নির্দেশ করে মহাদেব সম্পূর্ণ, তাকে টোটাল রেসপন্সিবিলিটি দেওয়া আছে এবং তার রেসপন্সিবিলিটি খুব ডেঞ্জারাস। তো কালকে মানতে শিখুন এবং সেটাকে প্রপার ব্যবহার করতে শিখুন। যখন অপোজিশন টাইম আছে, যখন একজন অ্যাস্ট্রোলজারের প্রোগ্রাম শুনছেন, যারই শুনুন, তিনি যখন বলছেন তাহলে তার কথাটা মানুন। এই হাফ হার্টেড কাজ করা লোক খুব ডেঞ্জারাস। বহু মানুষ আছে যারা আধা শোনেন মানে যতটুকু তার সুবিধের মতন সেই অংশটুকু নিয়ে নিলেন, বাকি অংশটুকুকে কাটেল করে দিলেন। এবার সে তো টেকনিক্যাল নন, জানেন না যে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না। ভুলক্রমে ঠিকটা নিয়ে নিলে ঠিক আছে, কিন্তু প্রবাবিলিটিটা তো কম থাকছে না। এ সময় বিবাহের জন্য যাবেন না। বহু মানুষ প্রশ্ন করেছেন বৃশ্চিক লগ্নের, আমি তাদের কিন্তু উত্তর দিচ্ছি। কারুর যদি এই অংশগুলো শুনতে খারাপ লাগে তিনি কেটে কেটে দেখবেন, কারণ আমি কিন্তু একবারে প্রশ্নের উত্তর দিই। আমি ওই কতজন আমাকে মেসেজ করেছে আমি ওইভাবে দেখতে পারি না, আমারও সব সময় হয় না, আমি দেখিও না। আমাকে যে ফোন করে আমি এই অনুষ্ঠানের মধ্যে, ওই জন্য আমি সব অনুষ্ঠান সবাইকে দেখতে বলি, যাতে কোথায় কখন কি বলে দিচ্ছি যাতে জিনিসটা থাকে। এটা 1 নম্বর বললাম। 2 নম্বর হচ্ছে কাজের জায়গাতেও আপনি যদি এই সময় কোনো ব্যাংক লোন বা এই সমস্ত কোনো কিছুর দিকে অ্যাপ্লাই করেন তো সেটা কিন্তু আপনার ম্যাচিওর হবে। বাট মাথায় রাখবেন সমস্ত কাজ স্লো থাকবে। কিন্তু 3rd হাউসে শনি থাকা কোনো অসুবিধে নেই, কিন্তু দ্বাদশে দৃষ্টি আছে। তো দ্বাদশে দৃষ্টি থাকলে যেটা হয়, আপনাকে দেখুন, আমরা যা আর্ন করি তার 1/6 আমাদের ডোনেট করা উচিত, এটা আমাদের শাস্ত্র মতন। যারা আরও বিচক্ষণ তারা 1/3 ডোনেট করেন। যারা প্রকৃত সাত্ত্বিক সাধু তারা 50% ডোনেট করে দেন। অর্থাৎ তো অন্তত 1/6 পোর্শন অফ ইউর আর্নিং সেটাকে ডোনেট করতে হয়। অর্থাৎ প্রায় 17 টাকার মতন, 100 টাকা যদি আপনি আয় করেন তো সেই অংশটা করবেন এ সময়। এবং কোথায় করবেন আমি বারবার বলছি যে আপনি চেষ্টা করবেন ইয়োলো সাবস্টেন্সেস কোনো কিছু, সেটা খাদ্যবস্তু হলে ডাল হতে পারে, সেটা গুড় হতে পারে। বৃহস্পতির টেস্ট হচ্ছে একটু বেশি টক মিষ্টি, মিষ্টির ভাগটা একটু বেশি, তো গুড় আপনি করতে পারেন। আমাকে প্রশ্ন করেছেন একজন মেসেজ করে যে সুগার এখন দেখবেন বিভিন্ন ব্রাউন সুগার টাইপের পাওয়া যায়, সেটা কি আমি জানি না, সেটা আমি পড়িনি কোথাও, ধারণা নেই। তবে গুড় আমাদের আদিম সৃষ্টি, যখন মুনি ঋষিরা এই সমস্ত বই লিখেছেন তখনই এর উল্লেখ আছে, সেইটুকু আমি বলতে পারি। এবং সেটা তো পাওয়াই যায়, খুব অ্যাভেলেবেল, করতে পারেন। এবং দান যখন করবেন সেটা আপনার মনে, আপনি প্রথম কথা তো কাউকে বলবেনই না। 2 নম্বর হচ্ছে আপনার মনেও যেন এরকম কোনো ধারণা না আসে, দেখো আমি বিরাট একটা মানে হয়ে গেছি, আমি সেই জন্য ডোনেট করতে পারছি, আই এম ক্যাপেবল। আপনি কিছুই করবার জন্য এলিজেবল নন, ঠিক আছে? ভগবান যদি আপনাকে নির্দেশ না দেয় আপনার চোখের পাতাটাও পড়বে না, 1 সেকেন্ডে আপনার থেকে বার করে নিয়ে চলে যাবে আপনার সোলটা, এবং আপনি ডিফার্ম হয়ে পড়ে থাকবেন, একটা ডেড বডি, সব কিছুতে লেট হয়ে যাবেন। হ্যাঁ, তো নিজের যোগ্যতা বুঝুন যে আপনার অ্যাকচুয়ালি কত কম ক্ষমতা। হ্যাঁ, আপনার ক্ষমতাটা পরমেশ্বরের ক্ষমতার একটা সামান্য অংশ। এই যে আমাকে প্রশ্ন করে অনেক লোক যে সবাইকে দেখবেন আমরা যখন আলোচনা করি সমস্ত দেবদেবীর সাথেই আমরা ভগবান নাম কথা যুক্ত করে দিই না, কেন বলি? এই জন্য বলি, আমরা অনেক সময় অনেক মহাপুরুষের নামের আগেও ভগবান বলি, কোনো গুরু বা এমন কিছু। তার মানে তার শরীরে ভগবানের কিছু অংশ, মানে সবার মধ্যেই আছে, কিছু এক্সেস পাওয়ার আছে, সেই জন্য তাকে আমরা ভগবান বলি। ভগবান একজনই, বাদ বাকিরা কেউ ভগবান না, বাদ বাকিরা সমস্ত দেবদেবী, তাদের নির্দিষ্ট পাওয়ার আছে। তারই বলতে পারেন যে তিনি ডেলিগেট করে দিয়েছে পাওয়ারগুলো। তো সেই দিক থেকে তার নাম করবেন এবং সেটা বোঝার চেষ্টা করবেন। আমাদের বিভিন্ন রকম তত্ত্ব রয়েছে, একদম অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, শুদ্ধ অদ্বৈতবাদ, এরকম বিভিন্ন তত্ত্ব আছে। বিভিন্ন আমরা যারা পিওর বৈষ্ণবিজম ফলো করি তাদের মধ্যেও অনেক 4 রকমের প্রকারভেদ আছে মুখ্যত। তো তিলক দেখে বুঝতে পারবেন, আমরা যখন তিলক কাটি তিলকের নির্দিষ্ট প্রকারভেদ আছে। তো এবং প্রত্যেকটার একটা নির্দিষ্ট, প্রত্যেকটা কুলের একটা নির্দিষ্ট ধর্ম আছে, সেই ধর্মটা মেনটেন করতে হয়।
তা আপনি যখন দান করবেন, দানের সময় যেন কদাপি আপনার মাথায় এটা না আসে, তাহলে কিন্তু আপনার দানের কোনো ভ্যালু থাকবে না, আপনি ওসব করবেন না, এগুলো নাটক হয় তাহলে অ্যাকচুয়ালি। না তো আপনি বলবেন, তেমন হলে নিজে যেখানে থাকেন তার থেকে অনেক দূরে গিয়ে কাউকে দান করবেন, যেখানে আপনাকেও কেউ চেনে না, আপনার আপনার পরিচয় ডিসক্লোজ হবে না। আমি মেষ লগ্নের ক্ষেত্রে একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে 31 থেকে 4 তারিখ পর্যন্ত সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম। বারবার বলছি, সময়টা কিন্তু রাহু মঙ্গলের সুপারপোজিশন হবে, আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড রাহুর সাথে একসাথে রয়েছে এবং নিজের মূল ত্রিকোণে রয়েছে, অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে এবং বকরি হওয়ার আগের পোর্শনে রয়েছে। মঙ্গল যখন যেদিন বকরি হবে তার মোটামুটি 76 দিন আগে থেকে মঙ্গলের অসম্ভব, টেন্টেটিভলি আমি বলছি, তার 76 দিন আগে থেকে মঙ্গল পাওয়ারফুল হওয়া শুরু করে দেয়। আর মঙ্গলের পাওয়ার মানে তার নেগেটিভ, তার মধ্যে যা গুণগুলো রয়েছে সেই গুণগুলোরই অতিমাত্রিক পর্যায়ে চলে যাবে আর কি। তার ফলে খুব সাবধান থাকবেন, গাড়ি ঘোড়া এগুলো, মানুষের সাথে বিহেভিয়ার, কথাবার্তা সব কিছুর ক্ষেত্রে কিন্তু লিমিটেশন আনবেন। তো সেটা সেলফ ইন্ট্রোস্পেকশনের টাইম এটা। 5 থেকে 10 তারিখ পর্যন্ত এই টাইমটা কিন্তু আপনি বলতে পারেন যে এই মাসের একটা বেশ খারাপ নয়, একটা মাঝারি লেভেলের মানি কিন্তু আপনার হাতে ফ্লো হবে এ সময়। আপনি ব্যবসা করলে দেখবেন ব্যবসার জায়গাটা থেকে আপনার মানি বেশি আছে। যদি আপনি চাকরি করেন, ছোটোখাটো কোনো ইনক্রিমেন্ট হতে পারে, আপনার কোনো ডিউজ হয়তো অফিসের কাছে পড়ে আছে, আপনি সেই পেমেন্টটা পেয়ে গেলেন হঠাৎ করে, এরকম ধরনের হঠাৎ করে। মঙ্গলের কাজ হঠাৎ করে আসে সবসময়, এবং 5th হাউসে যেহেতু জুপিটার আছে, বকরি আছে, স্লো রাখবে সমস্ত কিছু, কিন্তু ফল আপনাকে অবশ্যই দেবে। 10 থেকে 15 পর্যন্ত এই সময়টা হচ্ছে, আমি একদম স্পেসিফিক্যালি বলছি, আপনি যদি বাড়িতে বয়োজ্যেষ্ঠ হন তাহলে আপনার ছোট যে সমস্ত ভাই বোন আছে তাদের সাথে সম্পর্ক বেটার করবার জন্য বেস্ট টাইম এটা করবেন। এবং শর্ট কোনো ট্রাভেল করতে পারেন, তবে আমি বলবো ট্রাভেল যারা, আমি কারোর প্রফেশনের ক্ষেত্রে বলছি না, যেটা অ্যাস্ট্রোলজি বলছে সেটা আমি বলছি, আমি শুধু ডিকোড করছি। আমি অ্যাকচুয়ালি একজন বাচক, আমার কাজ হচ্ছে এখানে যা লেখা আছে বইতে মুনি ঋষিরা সেটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা। আমাকে আপনি ইজিলি ইগনোর করতে পারেন পুরো পুরো সিস্টেমটা থেকে, আমি পড়ছি সেটা। তো সেক্ষেত্রে আমি বলবো, মঙ্গল যখন বকরি হওয়ার মুখে থাকে, স্পেশালি শুক্রের ঘরে, বুধের ঘরে, এগুলো হচ্ছে ছোট প্ল্যানেটের ঘর, খুব বুঝবেন এইগুলোর, এই প্ল্যানেটের মোবিলিটি খুব বেশি থাকে। মনে করুন শুক্র গত বছর বকরি ছিল, গত বছর মানে হ্যাঁ, এই বছরে কিন্তু শুক্র বকরি হবে না। এখন শুক্র যেখানে আছে আরও ঠিক 10 মাস পরে শুক্র সেখানে আসবে, এসে তারপরে বকরি হবে, সিংহ রাশিতে এসে বকরি হবে। শুক্র যেখানে বকরি থাকে তার থেকে মোটামুটি ধরুন 17 মাস পরে এসে আবার বকরি হয়, এবং 9 নম্বর ঘরে, এবছরের শুরুর দিকে শুক্র বকরি ছিল, মাফ করবেন। তো সেই হিসেবে 17 মাস পরে এসে আবার বকরি হয়, তো এন্টায়ার ইয়ারে শুক্র বকরি হচ্ছে না, কিন্তু বাদ বাকি বুধ তো হবেই প্রত্যেক 2-2.5 মাস অন্তর অন্তর, বছরে 3 বার, কোনো কোনো বছরে 4 বারও বকরি হয়। শনি একবার হবে, বৃহস্পতি একবার হবে, মঙ্গল প্রত্যেক 1.5 বছর অন্তর একবার বকরি হবে। তো মঙ্গল যখন বকরি হয় সেই সময় বিশেষত বুধ শুক্রের মতন ঘরে বা মঙ্গলের নিজের ঘরে, তখন ট্রাভেলিংয়ের জন্য একটু রেস্ট্রিক্টেড ওয়েতে যাওয়াই ভালো। তবে অবশ্যই ছক কারো থেকে দেখিয়ে নিয়ে তারপরে করবেন, সেটা ভালো হবে। 16 থেকে 21 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু খুব রিল্যাক্সেশনের টাইম। এই সময় আপনি আপনার ব্যবসাকে খুব স্বল্প মাত্রায়, এটা স্পেসিফিক্যালি বিজনেসম্যান বা বিজনেসম্যানদের জন্য বলছি, ব্যবসাকে খুব সামান্য প্রসারণ করবার জন্য বেটার টাইম আছে, এটাকে ব্যবহার করতে পারেন। 22 থেকে 27 পর্যন্ত এই টাইমটা আপনার সন্তানদের জন্য টাইম। এমনি সন্তানের ঘরে জুপিটার আছে, বকরি হয়ে যাবে, সন্তানের গ্রোথ এ সময় একটু স্লো হবে, ফিজিক্যাল বলুন বা ধরুন এডুকেশনাল বলুন বা অন্যান্য ক্ষেত্রে গ্রোথটা একটু স্লো হবে, চিন্তার কিছু নেই, আবার ঠিক হয়ে যাবে 3-3.5 মাস পরে। তো এই টাইমটা সন্তানকে দেবেন অ্যাকচুয়ালি। দেখুন, বৃশ্চিক থেকে 9th হাউসের লর্ড হচ্ছে চন্দ্র, আপনার 9ম ভাব হচ্ছে চন্দ্র, সেখানে যদি চন্দ্র একত্রিত অবস্থায় মঙ্গল অবস্থান না করে, বা যদি মনে করুন বৃহস্পতিকে সাথে নিয়ে মঙ্গল অবস্থান না করে, মানে নিজভঙ্গ রাজ্য যদি ভঙ্গ না হয়,
তাহলে কিন্তু আপনার মধ্যে অ্যাবারেশন বেশি সৃষ্টি করবে। আপনি হয়তো ভাববেন মঙ্গল চন্দ্রের ঘরে আছে মানে মঙ্গল খুব নিস্তেজ হয়ে যাচ্ছে, একেবারেই নয়, নিস্তেজ হবে না, বরঞ্চ তার অ্যাবারেশন বাড়িয়ে দেবে অনেক বেশি। তো যার দরুন মঙ্গল জার্মেন্টেশনের সাথে যুক্ত, প্রাণের সঞ্চার মঙ্গলের থেকে হয়, সেই জন্য প্রথম ঘর মঙ্গলকে দেওয়া আছে কালপুরুষের, পাওয়ার, ব্যাটারি অ্যাকচুয়ালি। তো সে কি করবে, সে কখনো প্রাণহীন অবস্থায় থাকতে পারবে না। সে তখন জলের মধ্যে যদি একটা কয়লাকে ফেলে দেন, না জলটা গরম হবে না কয়লাটা ঠিক থাকবে, কিন্তু কয়লাকে আমি বলছি, কয়লা তো একটা প্রাণহীন বস্তু, কিন্তু সেটা যদি সতেজ হয় সে কিন্তু কনস্ট্যান্ট চেষ্টা করে যাবে বাঁচার, এবং তাকে তখন আপনার শরীরের মধ্যে, আপনার মনের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে, আপনাকে এমনিতেই অ্যাবারেটেড ফর্মে এনে দেবে। বিশেষ করে সেখানে যদি বকরি অবস্থায় থাকে তাহলে কিন্তু খুব গণ্ডগোল। সেই সমস্ত ব্যক্তিবর্গ মায়ের কথা অবশ্যই শুনবেন, কিন্তু তার সাথে একটা সেকেন্ড ওপিনিয়ন অবশ্যই নেবেন। খুব বাজে কথা বললাম, কিন্তু আমি বারবার বলছি, আমি যা বলছি সেটা শাস্ত্র সম্বন্ধিত, কেউ চাইলে আমি দেখিয়ে দিতে পারি বই। মায়ের কথা সবসময় শুনবেন, কিন্তু একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নেবেন একটা বয়সের পরে, অন্তত 20, 22, 24 বছর যখন আপনি আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে, কাজের দিকে অংশগ্রহণ করবেন এরপরে, তখন কিন্তু অবশ্যই সেটা নিয়ে নেবেন। এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বললাম। এছাড়া বৃশ্চিকের যে 8th হাউস আছে, মঙ্গল 8th হাউসে গিয়ে সব থেকে পাওয়ারফুল থাকে, অর্থাৎ মিথুনের ক্ষেত্রে বলবো, এবং মিথুন থেকে আবার 8th হাউস অর্থাৎ মকরের ঘর, তার ক্ষেত্রে বলবো, এই তিনজনের ক্ষেত্রে। আর 28 তারিখ থেকে মোটামুটি 2 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে, এটা মাসের মধ্যে সব থেকে খারাপ টাইম আছে। এই সময়টা একটু ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটি আছে, সিঁড়ি দিয়ে নামবার সময়। মঙ্গল সবসময় মোবিলিটি অবস্থায়, প্রাথমিক ক্ষেত্রে মানে ভার্টিক্যাল এবং নর্মালি হরাইজন্টাল, কোনো কিছু মুভেবল অবস্থায় মঙ্গল এফেক্ট দেয়, এবং সেটা কলিশনের মাধ্যমে সৃষ্টি হয়। মঙ্গল মানে এমন একটা জিনিস যেখানে সামান্য হিটেড অর্থাৎ গরম হবে, মানে সেখানে সামান্য তৈরি হতে পারে, এবং একটা শব্দও তার সাথে হবে, এবং বুঝতে পারছেন সেটা কোনো কিছুর সাথে আঘাত লাগলে এরকম একটা জিনিস তৈরি হয়। ইলেকট্রিসিটি, কারেন্ট ছুটছে, কারেন্ট তো কখনো তারের মধ্যে দিয়ে যায় না, তার আপনি ভিতরের অংশ ফাঁপা করে দিন বা যাই করুন, ইলেকট্রনসগুলো সবসময় ওপর দিয়েই যায়, পরিবাহিত হয়। যাদের বেসিক লেভেল অফ কনসেপশন আছে তারা জানে। তো সে কি করবে, জুলিটিক এফেক্ট অনুসারে সে কন্ডাক্টরটাকে গরম করবে, কারণ তারের মধ্যে যে সমস্ত অনুপরমাণুগুলো রয়েছে তার সাথে তার সংঘাত ঘটতে থাকবে, তার ফলে গরম হবে। সেটা মঙ্গলের সাথে যুক্ত। এই জন্য আমি প্রত্যেকে বলি যে মঙ্গল যখন ডিস্টার্ব থাকে তখন বিভিন্ন ফায়ার এলিমেন্ট, যে কোনো ইলেকট্রিসিটি এলিমেন্ট, হ্যাঁ, বা সিঁড়ি দিয়ে নামছেন, রান্নাঘরে কাজ করছেন, বাথরুমে স্নান করছেন, যেখানে পড়ে যেতে পারেন, এরকম সিচুয়েশানে কিন্তু অ্যাক্টিভ বেশি থাকে। একটু সাবধানে থাকবেন। যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা সাবধানে থাকবেন। যাদের ক্ষেত্রে মনে করুন মাথার দিকে রক্তচাপ বা নার্ভের সমস্যা রয়েছে তারা কিন্তু সাবধানে থাকবেন। বা চোখে যাদের প্রবলেম আছে, আমার নিজের আছে বা চোখে প্রবলেম, সেই জন্য আমি আপনাদের বলছি, যাদের বা চোখে প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন, এফেক্ট করতে পারে। কানের যে সমস্ত, শরীরের যত কার্টিলেজ আছে, নাকের এখানে আছে, কানের এখানে রয়েছে, শরীরের সমস্ত অংশেই কম বেশি আছে। তো কার্টিলেজ যেখানে থাকে সেখানে মঙ্গল কিন্তু অ্যাক্টিভ থাকে। যেখানে টাইট মাসল যেখানে থাকে, থাই মাসল আছে, কাফ মাসল আছে, সেখানে মঙ্গল অ্যাক্টিভ থাকে। যাদের রিউমেটয়েড আর্থারাইটিসের সমস্যা থাকে সাবধানে থাকবেন। 10th হাউস যেহেতু রবির ঘর অ্যাকচুয়ালি, ফলে মানিটারি কাজকর্মের সাথে এরা কিন্তু খুব ভালোভাবে যুক্ত থাকতে পারে। বিভিন্ন ল্যান্ড ব্রোকিং, বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের সাথে এরা কিন্তু খুব ভালো কাজ করতে পারে। স্পেশালি যদি ব্যবসা করে, আমি দেখেছি এরা কনস্ট্রাকশন বিজনেস বা বিভিন্ন রকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং যুক্ত কোনো ফার্ম চালাচ্ছে, বা একদম কোনো চার্টার্ড ফার্ম চালাচ্ছে যেখানে একেবারে টাকা পয়সার হিসেব হয়, সে সমস্ত জায়গায় কিন্তু এরা কাজ করে। বা কোনো রেভিনিউ দপ্তরে কাজ করে, বা ধরুন কোনো ইন্স্যুরেন্স সেক্টরে চাকরি করে, এরকম জায়গায় কিন্তু এরা খুব বেটার
মানে নিজেদের এক্সপোজটা করতে পারে আর কি। শরীর থেকে একটু সাবধান থাকবেন, তবে এই মাস কিন্তু বেটার আছে। শুধু একটু স্লো হবে কাজকর্ম, সেইভাবেই ব্যাপারগুলোকে আস্তে আস্তে টেক করবেন, তাহলে অনেকটাই ভালোভাবে আপনি পথ অতিক্রম করতে পারবেন, অসুবিধে হবে না আশা করছি। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই যে এই মাস অগাস্ট কীরকম যাবে। দেখুন, ধনু লগ্নের ক্ষেত্রে যেহেতু 4th হাউসে জুপিটার রয়েছে, 4th হাউসে জুপিটার কিন্তু খারাপ নয়, কাজের প্রেশারটা প্রচুর বাড়িয়ে দেয়, কিন্তু খারাপ নয়। জুপিটারের তো স্থানহানি করার একটা এফেক্ট আছে, তার কারণ সমস্ত ঘর সক্ষেত্রে থাকলে স্থানহানিটা কম্পারেটিভলি কম হয়, এটাও মনে রাখবেন। নিজের ঘর তো অ্যাটলিস্ট সেভাবেই বানাবে যতটা নিজের ওজন ক্যারি করতে পারে। আমি যেহেতু অনেক লম্বা হাইটে, যারা আমাকে দেখেছেন তারা জানে আমার ঘরের যে সমস্ত দরজা জানলাগুলো আছে, লিঙ্টেলগুলো, সেগুলো অনেক হাইটে বানিয়েছে। অন্য বাড়িতে গেলে আমি প্রথম সে ব্যাপারে সতর্ক থাকি, অর্থাৎ মাথায় না হলে আমার খুঁতো লাগবে, এরকম কিছু লাগবে। তো জুপিটারও সেরকমই বানায়, সবাই তার অনুসারেই বানায়। তো জুপিটার প্রশ্ন করেছে, সেই জন্য বলছি আপনারা কখনো ভাববেন না যে আমি কোনো আলোচনায়, আমি কিন্তু ভীষণ সাবজেক্টিভ মানুষ, আমাকে বহু মানুষ প্রশ্ন করে অফেন্সিভ কথা বলে, কিন্তু ভাববেন না যে আমি গল্প করছি। প্রত্যেকটা কথারও কিন্তু আমি উত্তর দিই, কারণ প্রচুর উত্তর আসে। আমি একদিন পোস্ট করে আপনাদের এখানে ছেড়ে দেবো, তখন আপনি বুঝতে পারবেন আমাকে কত রকম প্রশ্ন করা হয়। সেই প্রশ্নগুলোর উত্তর আমি এই গল্প করার মাধ্যমে দিই, কারণ আমি ওই বসে বসে টাইপ করে লিখতে পারবো না, অত সময় আমার নেই। তো সেই কারণে কারুর যদি এগুলো শুনতে খারাপ লাগে, তিনি কেটে কেটে তার প্রয়োজনীয় জায়গাটা শুনে নেবেন। তো যেটা হয় সেটা হচ্ছে যে বৃহস্পতি যখন নিজে নির্মাণ করবে, তার মূল ত্রিকোণে তো সে অবশ্যই নির্মাণ করবে, কারণ সেটা অগ্নিকারক ঘর। কিন্তু মিনের যেটা প্রকৃতি রয়েছে, মিন হচ্ছে অত্যন্ত গভীর ঘর। গভীর মানে তার তল পাওয়া খুব মুশকিল। ডেন্স ওয়াটার, জুপিটারকে কখনো দেখবেন, জুপিটার একটা ডিমের কুসুমের মতো, তার ওপর দিকে এখনো লার্ভার স্রোত যাচ্ছে সমস্ত, এখনো বৃহস্পতি ঠান্ডা হয়ে পারেনি। দেখুন, সূর্য থেকে কিন্তু অনেক দূরে রয়েছে ইন কম্প্যারিজন উইথ আর্থ, তার আগে আমরা ঠান্ডা হয়ে গেছি, কিন্তু জুপিটার এখনো ঠান্ডা হয়নি। এবারে শনি কিন্তু পুরোটাই ঠান্ডা, শনির ওপরে 200 কিলোমিটারের ওপরেও বরফের স্তর আছে শুধু, এতটাই ঠান্ডা। ঠান্ডা মানে সেই হিমাঙ্কের কয়েকশো ডিগ্রি নিচে আছে, এবং অধিকাংশই তার যে উপগ্রহ, যেগুলো আমরা, শনির উপগ্রহ তো এখন সংখ্যা গুণে বলা যাবে না, এত উপগ্রহ আছে, পুরো বলয়টা ঘিরেই তার উপগ্রহ আছে। বৃহস্পতিরও তাই। মঙ্গলের ক্ষেত্রে আমরা 2টো উপগ্রহ জানি, হয়তো দেখবেন এরপরে বেরিয়ে গেল কোনো দিন, হয়তো খুব সামনে আছে বলে সহজে ডিটেক্ট করে দেওয়া যায়, কিন্তু তারা তো অনেকটা দূরে আছে। মধ্যেখানে আমাদের গ্রহাণুপুঞ্জগুলো আছে, তো যেগুলো হ্যাভেলস টেলিস্কোপ বা যে সমস্ত আমাদের ভারতবর্ষেরও যে সমস্ত উন্নত লাদাখ রিজিয়নে আমাদের টেলিস্কোপ লাগানো রয়েছে, সেখান থেকে বিজ্ঞানীরা যারা সেলেস্টেরিয়াল ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন, যারা দেখেন তারা সর্বত পর্যবেক্ষণ করছেন অত্যন্ত হাই টেম্পারেচার, মানে লো টেম্পারেচার আর কি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু বৃহস্পতির গা গরম, তার মানে বুঝতে পারছেন বৃহস্পতির মধ্যে কিন্তু সবসময় একটা বিপরীতধর্মী প্রকৃতি রয়েছে। এবার সেই প্রকৃতি কেমন, যদি কোনোদিন গ্রহ নিয়ে আলোচনা করি তাহলে বলবো। একটা জিনিস ভাবুন, সূর্য থেকে এত দূরে রয়েছে, যেখানে পৃথিবী ঠান্ডা হয়ে গেছে, পৃথিবীর নর্থ পোল সাউথ পোলের এখন না হয় আমাদের ওজোন লেয়ারে ফাটল ধরেছে বলে আমাদের এখানে বরফ গলে যাচ্ছে, কিন্তু বৃহস্পতির তো আধা অংশে রয়েছে পৃথিবী, তাহলে পৃথিবী তো একেবারে ফুটন্ত অবস্থায় থাকা উচিত ছিল, তা কিন্তু নয়। কিন্তু প্রত্যেকটা গ্রহই, মহাবিশ্বের সমস্ত যত ব্রহ্মাণ্ড আছে, ভগবানের শরীর থেকে ভগবান যখন এক্সেল করে, যখন নিঃশ্বাস ছাড়ে, মহাবিষ্ণু যখন নিঃশ্বাস ছাড়ে, তখন ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়। ব্রহ্ম অণ্ডের মতন, অ্যাকচুয়ালি ডিমের মতন, তার সমস্ত শরীর থেকে সেই ব্রহ্মাণ্ডে, তার একটা ব্রহ্মাণ্ডে আমরা বসে আছি, অসংখ্য ব্রহ্মাণ্ড আছে। যারা সামান্য পড়েছেন তারা জানেন। তো সেই হিসাবে আমাদের বৃহস্পতি দূরে থাকা সত্ত্বেও বৃহস্পতি এখনো গরম, কিন্তু ব্রহ্মাণ্ডের সমস্ত সাবস্টেন্সেসই অলমোস্ট একই রকমের বস্তু দিয়ে তৈরি। সব থেকে বেশি আছে সিলিকা তার মধ্যে, সব থেকে বেশি। তো এটা পৃথিবীতেও যা পাওয়া যাবে না, আপনি শনিতে গিয়ে যদি খোঁড়া যেত, ওখানে এক্সকাভেশন করা যেত, তাহলে সেখানে গিয়েও তাই পাওয়া যেত। চাঁদ না হয় পৃথিবীরই অংশ,
সেখানে তো একই জিনিস পাওয়া যাবে। কিন্তু আমরা তো মঙ্গলেও গেছি, সেখান থেকেও যে সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো অলমোস্ট এক, কারণ তৈরি তো হয়েছে সূর্য থেকে, তা একই জিনিস হবে। একটি বাবা মার যদি অনেকগুলো সন্তান থাকে তাদের মধ্যে কিছু তো গুণাবলীর মিল থাকবে, জেনেটিক্যাল একটা স্ট্রাকচার তো এক থাকবে। তো সেটা আছে, এবং মহাবিশ্বটা পুরোটাই ভগবানের শরীর থেকে সৃষ্টি হচ্ছে, সুতরাং তার শরীরের যে উপাদান, তো সেই উপাদানের সাথে সাদৃশ্য থেকেই তৈরি হবে, তার বাইরে হবে না। আমরা পঞ্চভূতের মধ্যে রয়েছি, পঞ্চভূতের বাইরে কিছু নেই। তো এই কারণে বললাম এই কথাগুলো, যে এই যে যখন কোনো গ্রহ তার নিজস্ব গুণ, তাকে ভগবানের ঘরটি দিয়েছে, অ্যালট করে দিয়েছে, তুমি ভাই এই ঘরে থাকবে, তোমার এই ঘরটি দ্বাদশ ঘরের মধ্যে, তো ঘরটা তার মোতাবেকই নির্মাণ করা হয়েছে। তার ফলে বৃহস্পতি এই অংশে কিন্তু স্থানহানি, বৃহস্পতির স্থানহানি করা হ্যাবিট আছে, প্রচণ্ড ভারী ওয়েটি, তো নিজের ঘরে কম করে। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, আপ টু 23 অগস্ট পর্যন্ত টাইম কিন্তু স্ট্রেসফুল আছে, একদম পরিষ্কার ব্যাপার। আপনি শুক্রের পোস্টিং হয়তো ধরতে পারেন, এই মুহূর্তে 7th হাউসে আছে, এরপরে 8th হাউসে চলে যাবে 7 তারিখের পর থেকে। আপনাদের হয়তো মানে বুধ এখন যেখানে রয়েছে, বুধও সেখান থেকে 9th হাউসে চলে আসবে। যেখানেই আসুক না কেন, 23শে অগস্ট পর্যন্ত স্ট্রেসফুল টাইম কিন্তু যাবে না, কোনোভাবেই যাবে না। স্ট্রেস থাকবে এবং কাজ খুব আটকে আটকে আসবে, মানি ফ্লো খুব আটকে যাবে। সমস্ত জায়গার কাজের মধ্যে কিন্তু একটু ধীরে চলো নীতিতেই চলাটা ভালো। এটা এই মুহূর্তের কালের ডিমান্ড আছে, অন্তত নভেম্বর মাসের এন্ড পর্যন্ত, এবং সেটা প্রত্যেককেই ফলো করা উচিত। ধনুর ক্ষেত্রে অবশ্যই বলবো। আরও বলছি, যখন 4th হাউসে জুপিটার থাকে তখন কাজ ব্যতি রেখে অন্য কিছুতে কনসেন্ট্রেট করা উচিত না। সেটা যে কোনো কাজ হতে পারে, আপনি বই পড়ুন নর্মালি। আপনি যদি মনে করেন যে আপনি ভগবানেরকে মানে সার্ভিস দেবেন, তাই দিন। কম্পিউটারে কোর্স করবেন, ইউ হ্যাভ টু ডু সাম ওয়ার্ক অ্যাটলিস্ট। আদারওয়াইজ কিন্তু আপনি যদি অলসভাবে শুয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বেড়াগার যেতে পারে, গন্ডগোল হয়ে যাবে। আমি কিছু স্পেসিফিক, দেখুন স্লো মুভিং প্ল্যানেট তো, তার ফলে তার নির্দিষ্ট দিনভিত্তিক জায়গাটা বলতে গেলে অন্যান্য প্ল্যানেটকে কনসিডার করে নিয়ে বলতে হয়, সেগুলো একটু কনসিডার করে আপনাদের বলছি। 17 থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়টা একটু ফিজিক্যাল জায়গায় নজর দেবেন। স্পেশালি কোথায় না, পেট অংশে, আপার অ্যাবডোমিনাল পোর্শন থেকে মিড লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন, তার মধ্যে যেগুলো ডাইরেক্টলি আমাদের হজম শক্তির সাথে যুক্ত, অর্থাৎ খাদ্য যেখান দিয়ে নাপছে সেই অংশের সাথে যুক্ত। চেষ্টা করবেন, বৃহস্পতি কিন্তু এ নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে, ঝাল যে সমস্ত খাবার সেটা কিন্তু পছন্দ করে না। ঝাল খাবার, আপনি ভগবানকে যখন ভোগ নিবেদন করা হয় ঝাল খাবার দেওয়া হয় না, ঝাল খাবারের কোনো প্রচলন নেই কোথাও। তো তার মানে আপনাকে বারণ করছে অ্যাকচুয়ালি ঝাল খেতে। তো আমাদের এখানে তো মানে প্রোডাকশন অফ যেটা আমরা বলি লঙ্কা, সেটা তো এখানে হতো না, সেটা বিদেশ থেকে এসছে, বাইরে থেকে এসছে, যেমন কচুরিপানা এসছে, যেরকম আমাদের যে সোডিয়াম ক্লোরাইড যেটা নুন আর কি, সেটা এসছে। আগে আমরা সৈন্ধব লবণ খেতাম, সব সোডিয়াম নাইট্রেট যেটা NaNO3, সেটা খাওয়া হতো। বা ধরুন আমরা চুই খেতাম ঝালের ক্ষেত্রে বিভিন্ন রকম। তো তার প্রোডাকশানগুলো বাইরে, মানে আপনি যখনই অন্য কোনো জিনিস আপনার এখানে নিয়ে এসছেন তার মানে আপনি অ্যাকচুয়ালি অপরাধ করেছেন, ওটা আপনার শরীরের জন্য নয়। এবার আপনি বলতে পারেন আমি 500 বছর ধরে খাচ্ছি, তার মানে আমার শরীরের সাথে না অ্যাডজাস্ট হয় না। আপনি দেখেছেন কোনো হসপিটাল নার্সিংহোমে যেখানে থাকে সেখানে কোনো শুকনো লঙ্কা অমুক দিয়ে রান্না করা হচ্ছে? কোনো পৃথিবীর কোনো হসপিটালে হয় বলে আমার জানা নেই। তো সেই সাপেক্ষে বলি যে খাবেন না, আপনার কিন্তু শরীরে গন্ডগোল করবে। কারোর যদি টেন্ডেন্সি থাকে ঝাল খাওয়ার বা অতিরিক্ত নুন খাবারের সাথে, তাহলে সেটা কিন্তু বর্জন করুন। আর হচ্ছে যাদের আর্থারাইটিসের সমস্যা রয়েছে, স্পেশালি রিউমেটয়েড আর্থারাইটিস বা নর্মাল আর্থারাইটিসের সমস্যা রয়েছে, যাদের একেবারে সার্ভাইকাল থোরাসিক পোর্শনে যাদের সমস্যা, একদম আমাদের লঘু মস্তিষ্ক থেকে যেখানে সুষুম্নাকাণ্ডের জয়েনিং আছে সেই অংশ থেকে পিঠের মাঝ বরাবর পর্যন্ত যাদের ব্যথা বেদনা হয়, তারা কিন্তু ডক্টর অবশ্যই দেখিয়ে নেবেন কোনো সমস্যা হলে পরে।
বা যাদের ডান হাতের এই হিউমেরাসের সাথে আমাদের শোল্ডারের যে বোনের যে জয়েনিং আছে, কোনো কারণে যদি মনে করেন যে এই জায়গায় কোনো ব্যথা হচ্ছে কনস্ট্যান্ট, হাত তুলতে পারছেন না, ফ্রোজেন শোল্ডার জাতীয়, ডান হাত কিন্তু বলছে, তাহলে অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন এই তারিখটাতে, 17 থেকে 20 তারিখ পর্যন্ত। আর একটা জিনিস বলবো, যাদের হাঁটার সাথে একটু বেগ আছে, দেখুন আপনার 5th হাউসে রাহু আছে, তো 5th হাউসে রাহু আপনাকে সংশ্লিষ্ট জায়গায় মিরাজ তৈরি করবে আপনার লাইফের মধ্যে, সব সময় আপনাকে ভ্রমিত করবে, ভুল পথে নিয়ে যাবে, সন্তানদের থেকে অত্যন্ত বেশি ডিপ্রেশন দেবে, যাকে ভালোবাসেন বিলাভড ওয়ান্স তার থেকে আপনি দুঃখ পাবেন, এটা আপনাকে তৈরি করবে, মিরাজ তৈরি করবে। যতক্ষণ পর্যন্ত বৃহস্পতি কাছাকাছি পৌঁছাতে না পারছে রাহুকে কনফ্রন্ট করার মতন জায়গায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ঘটতে থাকবে। তার মানে মোটামুটি সামনের বছরের ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই পরিস্থিতিটা কিন্তু চলতে থাকবে। একবার বৃহস্পতি রাহুর কাছাকাছি, রাহু বৃহস্পতির দিকে আসছে, মানে আমি মার্গী গতি অনুসারে ধরছি, দুজনের মধ্যে 10 ডিগ্রির মতো ডিফারেন্স যখন চলে আসবে, তখন বুঝবেন বৃহস্পতির শক্তি প্রচুর ক্ষয় হবে, অন্তত 30-35% মতন, কিন্তু রাহুকে কিন্তু কনফ্রন্ট করে দেবে। রাহুকে একমাত্র কনফ্রন্ট করতে পারে অবাধ্য বাচ্চা, আমাদের সমাজে যে সমস্ত ছিল আর কি স্কুলে, এখন তো সেগুলো আর সেভাবে তৈরি হয় না, তো তাদের খুব কড়া মাস্টারমশাই আসতেন আর কি, দেখলেই ভয় পেত, তো সেই রকম মাস্টারমশাই দরকার, তো বৃহস্পতি মাস্টারমশাই। শনি হচ্ছে এমন মাস্টারমশাই, সে পরম জ্ঞানী, সে শুধু জ্ঞান দিতে পারে, কিন্তু সে কোনো কোনো ক্রিমিনালের সাথে সে সহাবস্থান করতে পারবে না। আর বৃহস্পতি সবার সর্বজন গুরু, আর শনি সিলেক্টিভ লোকের গুরু, সেই হিসাবে বৃহস্পতি ওকে কিছুটা বকডাউন করতে পারে, অন্য কেউ করতে পারে না। রাহু কারুর দ্বারা এ নয়, রাহু একটা অন্য অন্য মাত্রার একটি প্রকৃতি, তাকে এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। খরচ আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, চেষ্টা করবেন ডোনেশন করার, অন্তত 22-23 তারিখ অগস্ট মাসে। ডোনেশনের প্রকৃতি বারবার বলছি, আমি বৃহস্পতি ভিত্তিক ডোনেট করতে বলছি, তো ডোনেট করতে পারেন ইয়েলোইশ কোনো বস্তু। ভগবান কি পড়ে না, পিত বস্তু পড়ে, পিত বা ব্লু পড়ে। অনেক সময় দেখবেন বিভিন্ন সিরিয়াল মিডিয়াল যেগুলো হয়, যেগুলোর মানে কোনো শাস্ত্রীয় কাঠামো নেই তার পেছনে, যাকে যা খুশি টেয়ারে দেখিয়ে যাচ্ছে আর কি, মানুষও তাই দেখে তার মত অনুসারে বলছেন আর কি, আমি তো এই মতেই চলি। কোনো এই মতে চলা যাবে না কখনো, শাস্ত্রে প্রত্যেকটা কথা বলা আছে। হ্যাঁ, বিভিন্ন আমি নিজে একজন পেশাদার পুরোহিত, আমি সেই হিসাবে বলছি, সে কাজটা আমি করতে জানি। পেশাদার পুরোহিত মানে 1 টাকা নিয়ে পুজো করি, করেছি জীবনে, এখনো করি, একদম ধর্ম পেশা এটা আমার, জাত পেশা বলতে পারেন। তা আমাকে শেখালে হবে না, সেটা অন্য কাউকে শেখানো যেতে পারে। আমি যা খুশি আমার ভাব অনুসারে আমি ভগবানকে ডাকছি না, এটা কোনো মামার বাড়ির আবদান নয় যে আপনি আপনার ভাব অনুসারে যা খুশি করতে পারেন, করা যায় না কখনো। সব কিছুর বিধান আছে শাস্ত্রীয়, আপনি বিধানের বাইরে যেতে পারবেন কখনো? আপনি যা খুশি করতে পারেন না কখনো। আপনি কোনো একটা মহান ব্যক্তিকে সাইট করে বলতে পারেন তিনি করছেন, আপনি কি করে জানলেন তিনি করেছেন? আপনি দেখেছেন তিনি কি করেছেন না করেছেন? আর তিনি যদি করেও থাকেন, সেটাই কি অনুকরণীয়? তাহলে যারা মুনি ঋষিরা শাস্ত্রগুলো কী জন্য লিখে গেছে? এটা কোনোদিন করবেন না, বলে দিলাম। পারবেন না, করবেন না, কিন্তু এসব অবান্তর যুক্তি প্রদান করবেন না। হ্যাঁ, এসব অবান্তর যুক্তি অন্য জায়গায় প্রদান করবেন। শাস্ত্র এত সোজা জিনিস নয়, যার জ্ঞান নেই। 98% লোক সংস্কৃত পড়তেই পারে না, তার কোনো ইচ্ছাও নেই, তার কোনো জানা নেই। আপনি ইউরোপে যান, দেখুন কীভাবে সংস্কৃত শেখার চেষ্টা করা হচ্ছে, কারণ আমাদের ভাষাগত সিমিলারিটি আছে। যারা ভাষাতত্ত্ব নিয়ে পড়াশোনা করছেন সামান্য, তারা জানেন। এসব বোকার মতন তত্ত্ব কোনো জায়গায় করবেন না। একদিনেই তো দণ্ডি ভাষণ দেওয়া যেতে পারে পইতে হলে, কোনো দিন যায় না, শাস্ত্রে কোথাও লেখা নেই একদিনে দণ্ডি ভাষণ দেওয়া যেতে পারে। পইতে চলাকালীন যদি পিতামাতার কারোর মধ্যে একজনের বিয়োগ হয়, তাহলে তার জন্য নির্দিষ্ট বিধি আছে। একজন ব্রাহ্মণ কুমারের যখন তার উপবীত ধারণ করা হচ্ছে, সুপবীত ধারণ চলাকালীন যদি পিতামাতার বিয়োগ হয়, কোনো পুরোহিতকে জিজ্ঞাসা করবেন তো কি বিধান আছে? তখন তিনি কি মুখাগ্নি করবেন, না তিনি তার ব্রহ্মচর্য পালন করবেন? তার মনে করুন কোনো ভাই বোন নেই, তিনি একটি মাত্র সন্তান। আমি আপনাদের প্রশ্ন করছি, আপনার মনে হবে আমি যা খুশি তাই করবো?
তাহলে আপনি পৈতে পড়ছেন কেন? পড়ুন, উল্টো দিকে পড়ুন, ডান কাত থেকে পড়ুন। এই আমাদের বা কাঁধে যে পৈতে থাকে, এই যে পৈতে পড়া রয়েছে, তো এ কাঁধ থেকে এ কাঁধে এসছে। তো যখন পৈতে হয় তখন ডান কাত থেকে এদিকেরও খাগের পৈতে থাকে আমাদের, প্রথমে 3 সুতোর পৈতে, 7 সুতোর পৈতে, তারপরে 9 সুতোর পৈতে। নবগ্রহ 9 সব কিছু শেষ হয়ে যায়, আবার 10 থেকে 1 শুরু হয়। শাস্ত্র এত সোজা জিনিস নয় যে জানেন না সে অবান্তর কথা বলবেন না। আপনাকে সংবিধান মানে আর্টিকেল 19 সাব আর্টিকেল 1-এ আপনাকে রাইট টু স্পিচ দিয়েছে, মানে আপনি যা খুশি বলে যাবেন তা নয়। বেড়াগার আমাদের মানে তলানিতে ঠেকছে, এই কারণেই ঠেকছে। 1 থেকে 4 তারিখ পর্যন্ত স্পেসিফিক্যালি, আরও আমি আপনাদের বলে দিচ্ছি আরও কতগুলো দিন। 23 তারিখ পর্যন্ত তো অবশ্যই, কিন্তু 1 থেকে 4 পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কিন্তু কখনো কোনো বিতর্কে যাবেন না। পিতা যদি কখনো কোনো আনপার্লামেন্টারি কোনো কথা বলেও দেন, আপনি কথা বলবেন না, নিজের বাক সংযম করবার চেষ্টা করুন। স্যাটার্ন আপনার দ্বিতীয় আছে, আপনি চেষ্টা করলেই বাক সংযম করতে পারবেন। 11, 12, 13 এই 3টে দিন যারা নতুন সার্ভিসের জন্য চেষ্টা করছেন, ডেটগুলো আপনারা প্লিজ একটু নোট ডাউন করে রাখবেন। তারা জব পাওয়ার জন্য কিন্তু খুব বেটার টাইম, খুবই বেটার টাইম। আপনি কিন্তু চাকরির চেষ্টা করতে পারেন এই সময়। 16 এবং 17 তারিখ এবং 18 তারিখ এই 3টে দিন যারা এমন কোনো সেকশানে কাজ করছেন যেখানে মনে করুন যেগুলো ইউনিফর্মড সার্ভিস বলা হয়, অর্থাৎ ডিসিপ্লিন ফোর্সের সাথে যুক্ত আছেন, তারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কখনো চেষ্টা করবেন যে কোনো রকম বাগবিতণ্ডার মধ্যে না জড়িয়ে পড়তে। তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে টার্ন নিয়ে নিতে পারে। আপনাদের ক্ষেত্রে শান্ত থাকবেন যতটা সম্ভব। 25-10 পর্যন্ত অর্থাৎ বুধ কিন্তু 64 দিন নিজের মূল ত্রিকোণে বসে থাকবে, এবং তার মধ্যে সে 23 দিন বকরি থাকবে, সেপ্টেম্বর মাসের 8-9 তারিখ থেকে মোটামুটি অক্টোবরের 1-2 তারিখ পর্যন্ত, এবং তারপরে 25শে অক্টোবর আলটিমেটলিও তুলা রাশিতে প্রবেশ করবে। এবং বুধ প্রবেশ করবে কবে? কন্যা রাশিতে, না 21 তারিখ। তো 64 দিন বুধ এখানে অবস্থান করবে। এই অবস্থান হেতু কিন্তু আপনার জন্য অনেকটা বেটার আছে, এটাকে বলে রাখি। এই সময়টা আপনি ভালো টাইম পাবেন, বাট আপনার জন্য খুব ভালো টাইম দেবে 23-এর পর থেকে। অগস্ট মাসে আপনি কাজের জায়গায়, আপনি কিন্তু এখন মানিটারি একটা কনস্ট্রেন্স আপনার কনস্ট্যান্ট হতে থাকবে। একদম পাওনা টাকাও কিন্তু আসার মোমেন্টে আটকে থাকতে পারে, বাট একটুও বিচলিত হবেন না। ভালো দশায় যারা আছেন তারা কিছুটা হলেও পেতে পারেন, বা দিশা পেতে পারেন, বা আশ্বাস পেতে পারেন, কিন্তু সেটা ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে ছকের খুব মারাত্মক গুণ দরকার, আর না হলে আপনাকে 23 পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে রাহুর যেটা প্রকৃতি থাকে, রাহু যেখানে থাকে সেখানে অ্যাকচুয়ালি ও ইলিউশন তৈরি করে। হ্যাঁ, আপনি দেখে যেটা মনে হবে সেটা অ্যাকচুয়ালি নয়, অর্থাৎ দুটোর মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্সেস আপনার আছে। তো সেটা কিন্তু খুব সাবধানে মেনে চলবেন। 5th হাউস আমাদের খুব গুরুত্বপূর্ণ, সব ঘরই গুরুত্বপূর্ণ। 5th হাউস ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ওটি আমাদের পরের জেনারেশনকে ইন্ডিকেট করে। 5th-এর 5 থেকে আমাদের দ্বিতীয় সন্তানকে জেনারেট করে, আবার 9th-এর 5 থেকে আমাদের তৃতীয় সন্তান দেখে। মানে আমাদের দেখুন, মানে আপনি, আপনার পিতা এবং আপনার সন্তান, এরা হচ্ছে সবসময় আপনার অ্যাসেন্ডেন্ট 5ম 9ম-এর সাথে কানেক্টেড। আবার তৃতীয় সন্তান কিন্তু 9ম ভাবের 5ম ভাব মানে লগ্নে এসে যাচ্ছে, আপনার কাছেই চলে আসছে। আবার চতুর্থ সন্তান যখন হবে সেটা আবার তার 5ম হাউস। তো 5th, 9th এবং লগ্ন এটা কিন্তু সবসময় ইন্টারকানেক্টেড থাকে। 60 ডিগ্রির একটা সমবাহু ত্রিভুজ অ্যাকচুয়ালি এটা। তো যারা একদম বেসিক অ্যাস্ট্রোলজি শিখেছেন তারা এগুলো জানে, বাচ্চাদের পড়ানো হয় একেবারে। তো ডোনেট করবেন প্রচুর পরিমাণে, আগেও বলেছি। আর আপনি 25 তারিখ মানে অক্টোবরের 25 পর্যন্ত কিন্তু আপনি খুব ভালো টাইম পাবেন। 23 তারিখের পর থেকে শনি বকরি থাকা সত্ত্বেও বলছি
যতটা সময় আপনি এই সময়টা আপনাদের টাকা পয়সা আটকে যাওয়ার মতন অবস্থা সেগুলো হয়েছে, সেটা থেকে সাবধান থাকবেন। পেট থেকে কিন্তু ভীষণ সাবধান। আমি বারবার বলছি, হজম শক্তিজনিত সমস্যা কিন্তু আপনাকে অসম্ভব ভোগাতে পারে, এবং সেখান থেকে আপনি সাবধান থাকবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে জীবনচর্চা, উত্তেজিত হবেন না কখনো, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে টার্ন নিতে পারে, নার্ভের সমস্যা চলে আসতে পারে আপনার। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, খুব ইম্পর্টেন্ট গোচর আপনার ক্ষেত্রে আছে। আমি কয়েকটা জায়গা প্রথম বলে নিই। প্রথম কথা হচ্ছে, দেখুন, লগ্নে শনি এসে মানে অ্যাকচুয়ালি প্রবেশ করেছে, পুনরায় রিএন্ট্রি হয়েছে। তো এই রিএন্ট্রিটা থাকবে কতদিন না, সেটা হচ্ছে 12ই জুলাই থেকে ও 16ই জানুয়ারি পর্যন্ত এখানে অবস্থান করবে। এই 16ই জানুয়ারি পর্যন্ত অবস্থান করাকালে আপনার মধ্যে বিশেষত বক্রি অবস্থা এবং বক্রির পরে মার্গী অবস্থায় থাকার পরের 42 দিন পর্যন্ত, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনার মধ্যে অসম্ভব স্ট্রেস দেবে। নট অনলি স্ট্রেস, ইউল বি বক ডাউন ওভার ওয়ার্ক, প্রচুর কাজ করাবে। আপনি যে শ্রেণীতে কাজ করুন সেই শ্রেণীতে, যারা মনে করুন, এটা ধনুর ক্ষেত্রেও বলছি, লেগেসি ওয়ার্ক টেনে এই ক্ষেত্রে আলোচনা করছি, যারা লেবার ওরিয়েন্টেড কাজ করেন, মনে করুন আপনার কোনো ইঞ্জিনিয়ারিং বস্তু আপনি তৈরি করেন, বা আপনি কোনো আর্টিফিশিয়াল, মনে করুন হোম ডেকোরের কাজ করছেন, ইন্টেরিয়ার ডেকোরেটরের কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু, যাদের লেবার নিয়ে কাজ করতে হয় প্রচুর, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জন্য খুব ভালো জায়গা রয়েছে। কিন্তু প্রচুর স্ট্রেস যাবে, যেরকম অর্ডারও আসবে প্রচুর, আপনাকে স্ট্রেস পাবেন, বাট টাকা কিন্তু কিছু আটকে থাকবে সময়টা। টাকা আপনার হাতে অ্যাকচুয়ালি, মানে আপনাকে পরিষ্কার বলি, টাকা আসতে আরেকটু সময় নেবে। মোটামুটি 28শে অগস্টের পর থেকে আপনার হাতে ভালো মানি ফ্লো হবে, ভালো। বিবাহের কিন্তু অত্যন্ত ভালো যোগ আছে, একদম স্পেসিফিক বলছি, বিবাহের যোগ আছে। দেখুন, মকর লগ্নের মানুষদের না সারা জীবন কিন্তু, আমি 45 বছর বয়সী মানুষেরও হরস্কোপ দেখেছি, তারও বিবাহ হয়নি। এমন নয় যে তার কোনো রকম সমস্যা রয়েছে, তিনি ভালো কাজ করেন, তিনি ভালো পরিবারভুক্ত মানুষ, শিক্ষিত মানুষ, কিন্তু বিবাহ হননি। এবং মকর লগ্নের মানুষেরা ভীষণ খুঁতখুঁতে হয় অ্যাকচুয়ালি। এবং 8th হাউস যেহেতু রবির হাউস, ফলে তারা এক ধরনের, বলতে পারেন একটা, বিশেষ করে আমি পুরুষদের ক্ষেত্রে বলছি, তারা অদ্ভুত ধরনের ইনসিকিউরিটিতে ভুগতে থাকেন। মানে তাদের যেন সব কিছুই মনে হয় যে আমার এই, যিনি আমার বাড়িতে আমার স্ত্রী হয়ে আসবেন, তিনি সাবঅর্ডিনেট, আমার সাথে বনবে না, মানে আমার সাথে মতের মিলবে না, কারণ তার 7th হাউস চন্দ্রের, ওয়াইডলি ডিফারেন্ট হয় তাদের দুজনের প্রকৃতির মধ্যে। এবং 7th-এর 2nd হাউস মানে সে কিন্তু রবি, সে মানুষটির কিন্তু আবার পরিস্থিতিকে ডমিনেট করার পজিশনও প্রচুর পরিমাণে থাকে। তো সেই তরফ থেকে আপনাদের বলছি, আপনারা এই সমস্যার মধ্যে ঢুকবেন না। বিবাহ করার হলে একটা নির্দিষ্ট বয়সের মধ্যে করুন, না করলে না করবেন, কিন্তু ওই এইটা ঠিক নয়, ওটা ঠিক নয়, এই খুঁতখুঁতানিগুলো করবেন না। নাহলে কিন্তু এই সারা জীবন ও একটা মাঝামাঝি অবস্থায় থেকে যেতে হবে। মানে বিবাহ করলেন না, কিন্তু তার কোনো সুনির্দিষ্ট কারণও আপনি দিতে পারছেন না। যারা সমাজে একটু ইকোনমিক্যালি একটু পিছিয়ে আছেন, সে সমস্ত ব্যক্তিবর্গকে আপনি মানিটারিলি হেল্প করতে পারেন। কি হেল্প করবেন না, খাদ্য দিয়ে হেল্প করবেন, অন্য কিছু দিতে হবে না, প্রাইমারি একদম জিনিসটা দেবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা করতে পারেন, খাদ্যের সাথে বস্ত্রও দান করতে পারেন। বিশেষত 12 বছরের পর্যন্ত বাচ্চা মেয়ে যারা আছে, একদম ছোট, তাদের ক্ষেত্রে কিন্তু বস্ত্র প্রদান করতে পারেন। এই বস্ত্র কিন্তু আপনার জন্য অত্যন্ত, মানে বলবো, পজিটিভ ইফেক্ট আপনাকে দেবে, মানে তার ক্ষেত্রেও দেবে, আপনার ক্ষেত্রেও দেবে, এবং স্ট্রেস আপনাকে কমাবে। হ্যাঁ, ফিনান্সিয়াল যে আপনার যে স্ট্রেস যেটা থাকবে, সেটা কিন্তু 19, 20, 21, 22 আপনার থাকবে, 23 তারিখেরও ভোরবেলা পর্যন্ত। আর এদিকে 4, 5, 6, 7 এই 8টা দিন, 8টা নয় 9টা দিন আপনার কিন্তু থাকবে এটা। আর চেষ্টা করবেন, আপনি যদি পুরুষ হন, আপনি ফিমেল হলেও বলছি সবার জন্যই, স্পাউসের সাথে কোনো রকম বিবাদে যাবেন না। যতটা সম্ভব নিজেকে
বিবাদ থেকে বাইরে থাকবেন। মায়ের স্থানে রাহু বসে রয়েছে, খুব মাইনিউটলি বোঝার চেষ্টা করুন। এবং বুধ কিন্তু এসে আপনার পিতৃকারক স্থান 9th হাউস, সেই বুধ কিন্তু আপনার অ্যাকচুয়ালি 9th হাউসে এসে বকরি হয়ে যাবে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। তো খেয়াল রাখবেন যতটা সম্ভব পিতার স্বাস্থ্যের প্রতি নজর রাখা, এবং আরও কতগুলো নবাংশগত কারণ আছে। পিতার স্বাস্থ্যের প্রতি কিন্তু ভীষণ পরিমাণে নজর দেবেন, মায়ের স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন। মনোমালিন্য করবেন না, জেদ বাড়িয়ে দেবে কিন্তু আপনার মধ্যে অসম্ভব রকম। হ্যাঁ, আপনি স্টাবর্ন হয়ে যাবেন খুব, না করবো না এটা, হ্যাঁ, এই জাতীয়। বিশেষ করে আপনাকে আপনি যদি আনম্যারিড হন তাহলে কিন্তু আপনার জেদের পরিমাণ বেশি থাকবে। আপনার যদি এরকম হয় যে একটা ভাই একটা বোন মনে করুন, বা ধরুন দুটো ভাই, মানে আপনারা যদি ভাই বোন একা হলে তো কোনো কথাই নেই, মনে করুন যদি একটি মাত্র সন্তান হন, বিশেষ করে আপনার মাতা যদি কাকবন্ধা হন, তাহলে কিন্তু আপনার মধ্যে এই প্রবাবিলিটি মারাত্মক আকারে সৃষ্টি হবে। কাকবন্ধা মানে যে মহিলার একটি মাত্র সন্তান হয়, যার কখনো একটির বেশি সন্তান হবে না, তিনি নেননি বা কখনো আসেনি এরকম, মানে এরকম যদি হয় যে সন্তান এসে কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা তিনি সন্তানটি রাখতে চাননি, মহাপাপ আর কি, কিন্তু তাই যাই হোক, এখন তো ঘটে যে জিনিসগুলো। তো সেরকম হলে তাকে কিন্তু কাকবন্ধা বলা যাবে না। কাকবন্ধা মানে যার একবারই সন্তান এসছে, সেই সন্তানটি আছে, তার ব্যতিরেকে নয়। তো এইরকম মানুষ হলে কিন্তু তার ক্ষেত্রে প্রচুর পরিমাণে বেড়ে যাবে এই প্রবাবিলিটি। হ্যাঁ, এটা তো স্টাবার্ননেস কমাবেন, রিল্যাক্সভাবে থাকুন, সময় কিন্তু ভালো দেবে আপনাকে। বৃহস্পতি যখন দেখবেন মঙ্গলের ঘরে প্রবেশ করে যাচ্ছে সামনের বছরে, এবং প্রবেশ করার মুহূর্তে 27 ডিগ্রি ক্রস করে যাবে, তখন থেকে কিন্তু আপনি অনেক বেটার ফল পাবেন। বিবাহের এ সময় খুব ভালো যোগ আছে, বিবাহ করতে চাইলে কিন্তু করতে পারেন। যাদের কোনো কারণে 3rd হাউসে, খুব মন দিয়ে শুনবেন, 3rd হাউসে, 7th হাউসে, 9th হাউসে বা 12th হাউসে শনি বা মঙ্গল অবস্থান করছে, আইদার শনি বা মঙ্গল বা দুজনেই অবস্থান করছে, এরকম তো অনেক ছক হতে পারে, যদি অবস্থান করে থাকে, তারা কিন্তু এই সময়টাকে ব্যবহার করবেন। কতদিন পর্যন্ত? সেপ্টেম্বর মাসের মোটামুটি 20 পর্যন্ত। এই সময়ের মধ্যে বিবাহের যদি কোনো যোগ আসে, হঠাৎ করেও যদি আসে, তাহলে বিবাহটা করে নেবেন এ সময় স্পেসিফিক্যালি। আমাকে বহু মানুষ প্রশ্ন করে হনুমান চালিসা পাঠ করা উচিত কি উচিত নয়। বহু মানুষ করে, এখন আমি দেখতে পাই প্রায় সবাই করে। প্রথম কথা হচ্ছে, হনুমান চালিসা পাঠ করার জন্য হনুমানজির কোটি 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 গুণের, যদি আপনি দশমিকের পরে 1 লক্ষ শূন্য বসিয়ে 1 লেখা যায়, সেইটুকু অংশ যদি অ্যাচিভ করতে পারেন তবেই আপনি পাঠ করবেন। ঠিক আছে? হনুমানজি একাদশ রুদ্র, ভগবান যখন জন্মায় তখন ভগবানকে সবাই সার্ভ করতে আসে, একটু আগেই বলেছি, সবাই আসে, কারণ এই ব্রহ্মাণ্ডের মধ্যে তো তিনি আসছেন, তো এই ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি হয়তো আবার কবে আসবেন তার তো কোনো ঠিক নেই, তো সবাই সার্ভ করে। তো মহাদেবও এসছেন তাকে সার্ভ করতে। মহাদেব কিন্তু পরম বৈষ্ণব, বৈষ্ণব নাম যথাসম্ভব। তো হনুমানজি কিন্তু দেখবেন কখনো যদি রামায়ণ দেখেন, এরকম মোটামুটি একটু প্রথা মেনে বানানো এরকম রামায়ণ যদি কখনো দেখেন, তাহলে খেয়াল করবেন কোনো প্রশ্নের কোনো উত্তর কোনো দিন করেন, এটা করো করো, ওটা করো করো, মানে ওখানেই ব্যাপারটা শেষ, কোনো প্রশ্ন করা যাবে না। এটাকে বলা হয় ভগবানকে সেবা প্রদান করা অ্যাকচুয়ালি। সেইটুকু যদি আপনি যোগ্যতা অবলম্বন করতে পারেন, অর্থাৎ আপনিও যদি ভগবানকে, ভগবানের সেবা মানে কি? ভগবানের নির্দেশ পালন, গীতায় যা বলা আছে তার নির্দেশ পালন আপনি যদি করতে পারেন তবেই আপনি পাঠ করবেন, নচেত আপনি ওসব নাটক করবেন না। আমি পরিষ্কার বলে দিলাম, তাতে কিন্তু লাভের থেকে ক্ষতি হবে মারাত্মক। ও কাজ করছে পরম ভগবানের, আপনি ডেকে এনে বলছেন আমার কাজ করে দাও, আপনার বেড়াগার করে দেবে কিন্তু একেবারে। আমার গুরুদেব এই কথাটা সবসময় বলেন, আমি কিন্তু তার বক্তব্য আপনাকে একদম ডিকোড করলাম একেবারে এখানে, ভুলেও করবেন না।
হনুমান চালিসা পাঠ করবার আগে আপনি নিজে অন্তত বললাম যে হনুমানজি যে মহান যে ক্যারেক্টার, তার গুণের একটা অনুর গুণ আনার চেষ্টা করুন। সেটাও আমাদের এই এক জন্ম কেন 1 কোটি জন্ম হলেও আমরা হয়তো পারবো না, কিন্তু অন্তত সেটা অনুভব করবার চেষ্টা করুন যে তিনি কি করেছেন আর আপনি কি করাতে চাইছেন তাকে দিয়ে। আমি বহু মানুষকে দেখি শনিবার মঙ্গলবার গিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে তার পায়ের মধ্যে তেল ঢালছে, আমার দেখে খুব হাসি লাগে। আই এম ভেরি মাচ অনেস্ট। কোথাও বলা নেই এসব শাস্ত্র। আমি বলছি হনুমানজি রাবণের কাছে নবগ্রহ বন্দী ছিল, হনুমানজি তাকে মুক্ত করে দিয়েছিলেন। স্যাটার্ন সেই জন্য তাকে তার কাছে চিরঋণী। তো সে তো তিনি ভগবানের নির্দেশই করেছেন, পরম ভগবানের নির্দেশ ছাড়া তো কেউ কোনো কাজ করবে না। দেখবেন পুরুত ঠাকুর যখন পুজো দেয়, খেয়াল করে দেখবেন তিনি একটা নারায়ণ শিলা নিয়ে আসে সাথে করে। সে যে পুজো দিক না কেন, আপনার বাড়িতে শনি পুজো দিচ্ছে, কালী পুজো দিচ্ছে, দুর্গা পুজো দিচ্ছে, যে পুজো দিচ্ছে, ঘরের গৃহপ্রবেশ হচ্ছে, তো নিয়ে আসে একটা নারায়ণ শিলা এবং সেটি বসায়, যত ফুল আছে সেইখানে দেয়। তার কারণ হচ্ছে যে পুজোই করবেন সেটা পরম ভগবানের কাছেই যাবে। যজ্ঞ গতিম বিষ্ণু, ভগবানকে ছাড়া যজ্ঞোপবীত কোনো বস্তু প্রদান করা যায় না। যজ্ঞের কাজ সোজা ভগবানের কাছেই যায়, পরম ভগবানের কাছে, তাছাড়া কোথাও যায় না, যাওয়াটা সম্ভব নয়। সরয়ু হচ্ছে ভগবানের চোখের 1 ফোঁটা জল থেকে তৈরি, এবং গঙ্গা হচ্ছে ভগবানের পায়ের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ আছে তার কুমণ্ডলে রাখা ব্রহ্মদেবের জল। এবং দেখবেন আমাদের যত কাশী থেকে শুরু করে যত পবিত্র শৈব তীর্থক্ষেত্র সব গঙ্গার ধার দিয়ে। গঙ্গা জল ছাড়া কিছু হবে না, একমাত্র ভগবানের পুজোয় গঙ্গা জল লাগবে না, কারণ তার পা ধোয়া জল তো আর তাকে দেওয়া যাবে না, সেটা সম্ভব নয়। বহু মানুষ করেন কিন্তু সেটা, আমি জন্য বললাম যে যা খুশি করা যায় না সব জায়গায়, তো সেগুলো করবেন না। গঙ্গা জল সব জায়গায় ব্যবহার করা যাবে, যে কোনো অসুচি অবস্থা আপনাকে সূচিতে পরিবর্তিত করে দেবে। তো এই সময় আমি যে বললাম স্পেসিফিক টাইম, আচ্ছা 12 তারিখ থেকে 16ই জানুয়ারি পর্যন্ত, 12ই জুলাই থেকে এই সময়টা কিন্তু আপনার স্ট্রেস থাকবে, কিন্তু কাজ যারা করে মজা পান তারা কিন্তু পাবেন। শনি যখন লগ্নে থাকবে বা সবসময় অনেস্টলি আপনি কাজ করবেন। অনেস্টি যদি আপনি ব্রিজ করেন, আমি বারবার বলেছি যে এই সময় দেখতে পাবেন বহু পৃথিবী জুড়ে এমন ঘটনা, বহু মানুষের মুখোশ খুলে যাবে। কোথাও দেখছেন যে প্রেসিডেন্ট কোনো সুড়ঙ্গের মধ্যে দিয়ে পালাচ্ছে, হ্যাঁ, কোথাও মুখ লুকিয়ে রয়েছে, এরকম বিভিন্ন ঘটনা দেখতে পাবেন। হ্যাঁ, তো যত এবার কাকে কখন শাস্তি দেবে সেটা তার নির্দিষ্ট বিধান অনুসারে তৈরি হয়েছে। বিধানটা ভগবান করেন না, বিধানটা আপনি আমি আমাদের কর্মফল করি, ওটাকে স্যাংশন করে দেন ভগবান, অ্যাটাস্টেড করে দেন। অ্যাকচুয়ালি তুমি এই কাজ করেছো, ঠিক আছে, অ্যাটাস্টেড, তথাস্তু। আমরাই আমাদের রূপরেখা তৈরি করি, আমরা দোষ দিই ভগবানকে, হ্যাঁ এরকম করছে না। তো এটা করবেন না, শান্ত থাকুন, এবং বিবাহের যদি যোগ আসে বিবাহ করুন, কাজের জন্য খুব বেটার আছে। এবং 28শে অগস্টের পর থেকে কিন্তু আপনি ভালো টাইম আপনি ফেস করতে পারবেন। শারীরিকভাবে বলবো যে অর্থোপেডিক জায়গায় সাবধানে থাকবেন। যাদের লাংসে প্রবলেম আছে, যারা স্মোক করেন খুব, তারা চেষ্টা করবেন এই হ্যাবিটগুলো, ম্যাল হ্যাবিটগুলোকে পরিত্যাগ করা, বা অন্যান্য যদি কোনো ইনটক্সিকেশন হ্যাবিট থাকে সেগুলো তো অবশ্যই চেষ্টা করবেন না করার। কারণ বুক থেকে আপার অ্যাবডোমিনাল পর্যন্ত অংশ কিন্তু সমস্যা দেখাচ্ছে, অর্থোপেডিক জায়গায় সমস্যা দেখাচ্ছে। এবং আরেকটা জায়গা হচ্ছে মাথার যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু সমস্যা দেখাচ্ছে। একটু সাবধানে জায়গাগুলোকে লোকেট করবেন এবং ডক্টর দেখিয়ে নেবেন। কুম্ভ লগ্ন নিয়ে বলে দিই, কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু অগস্ট মাস একটু স্ট্রেসফুল টাইম যাবে, স্পেসিফিক্যালি স্ট্রেসফুল টাইম যাবে, এবং মানি ফ্লো খুব কমে যাবে এবং এক্সপেন্ডিচার প্রচুর বেড়ে যাবে। স্পাউসকে নিয়ে সমস্যায় ভুগবেন, এবং স্পাউসের সাথে আপনার, বিশেষত আপনি যদি পুরুষ হন, এবং আপনার স্ত্রীর সাথে কিন্তু একটু কনফ্লিক্ট আপনার বেশি হতে থাকবে। এবং আপনার মধ্যে একটা অদ্ভুত ধরনের
মনে করুন কোনো একটা কাজ করতে যাচ্ছেন এবং সেখানে করতে গিয়ে আপনি বাধাপ্রাপ্ত হলেন, তো আপনার মধ্যে একটা অদম্য সাহস তৈরি হবে, রাহু যেটা তৈরি করবে যে আমি বাধা কাটিয়ে এগিয়ে যাব। তো আমি বলবো বাধা কাটিয়ে অবশ্যই এগোতে হবে, কিন্তু বারবার পুনর্বিবেচনা করবেন যে ওয়েদার আই শুড গো আর নট। এবং তেমন হলে কোনো দক্ষ পণ্ডিতের সাথে কথা বলে তারপরে এগোনোর চেষ্টা করবেন। কতদিন পর্যন্ত? না, 7-8 তারিখ নভেম্বর মাসে, তারপরে কিন্তু আপনার পথ মসৃণ হওয়া শুরু হবে আস্তে আস্তে, এবং প্রচুর এভিনিউজ আপনার খুলে যাবে। কিন্তু অগাস্ট মাস কিন্তু খুব কনস্ট্রেন্সের মাস যাবে, আপনাকে বিভিন্ন জায়গা থেকে চেপে ধরবার চেষ্টা করবে। হ্যাঁ, আপনার এক্সপেন্ডিচার বৃদ্ধি করে দেবে, আপনাকে শর্টেজ অফ মানি করে দেবে, এবং আপনার মধ্যে এক ধরনের ইগো ডেভেলপ করবে। দেখুন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি প্রথম বলছি, কুম্ভ লগ্নের প্রকৃতি কিন্তু এরা ভীষণ ইন্ট্রোভার্ট হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, এবং এরা কিন্তু সহজে তথ্যের আদান প্রদান কিন্তু করতে চায় না, এবং করলেও সেটাকে খুব দ্ব্যর্থবোধক বা খুব খুব মিস্ট্রি তৈরি করে কথা বলবার একটা হ্যাবিট এদের থাকে। এদের 5th হাউস যেহেতু বুধের ঘর, এরা কথা ভালো বলতে পারে, কিন্তু কথার মধ্যে খুব অ্যাম্বিগুয়াস মেন্টালিটি এরা কিন্তু তৈরি করে, এবং ব্যাপারটাকে এরা উপভোগও করে তার সাথে। তো চেষ্টা করবেন যে অতিরিক্ত মায়া বা এরকম কিছু তৈরি না করে সরাসরি কথাবার্তা বলার। স্পাউসের সাথে কিন্তু একটা স্ট্রেসফুল সম্পর্ক থাকবে, স্পাউসের কিন্তু শরীরও খারাপ হতে পারে এ সময়। শরীরের কোন কোন অংশ, সুগারের অংশ ডেভেলপ করতে পারে, হজম শক্তি সংক্রান্ত সমস্যা দিতে পারে, একদম আমাদের পিঠের মাঝখান থেকে একদম হিপ বোন পর্যন্ত অংশে কিন্তু অর্থোপেডিক সমস্যা দিতে পারে। আর পায়ের দিকে একদম পায়ের আপার পজিশনে যে ফ্যালাঞ্জেস রয়েছে, ধরুন মেটাটার্সাল ফ্যালাঞ্জেস, এই সমস্ত অংশে পায়ের ওপরের দিকে এইখানে কিন্তু সমস্যা তৈরি করতে পারে আপনার। আমি গতকালকে একটা অনুষ্ঠানে আপনাদের বলেছিলাম যে গ্রহের কিন্তু শুধুমাত্র একপাত দৃষ্টি নয়, দ্বিপাত ত্রিপাত দৃষ্টিও থাকে। তো সেই হিসাবে বৃহস্পতি যেহেতু আপনার 10th হাউসে দৃষ্টি আছে এবং একাধিক অংশে দৃষ্টি আছে, ফলে আপনার কাজের কিন্তু যোগাযোগ আসবে। বাট স্যাটার্ন কি করবে, আপনার কাজের জায়গার যে লভ্যাংশটা আপনাকে অ্যাকচুয়ালি দেওয়া দরকার সেটার থেকে কিন্তু কিছুটা কাটেল করে দেবে। ফলে সেই লভ্যাংশটা পেতে গিয়ে আপনাকে অনেক বেশি পরিশ্রম কিন্তু ও করিয়ে নেবে, যেটা খুব স্ট্রেসফুল। আমি নর্মালি কুম্ভ লগ্নের ক্ষেত্রে এটা দেখেছি, যেহেতু দশম ঘর তার মঙ্গলের ঘর এবং ওই ঘরে চন্দ্র নীচ থাকে, এবং 6th হাউসের লর্ড সেখানে এসে 10th হাউসে এসে নীচ হয়ে যায়। তা আমি কিন্তু এদের সারা জীবন দেখেছি এরা কাজ করে যায়, এবং এদের ফ্যামিলি কিন্তু উপভোগ করে। যদি শনি একটু স্ট্রেংথফুল হয় ছকে, এবং বৃহস্পতি যদি মাঝারি লেভেলের স্ট্রেংথ থাকে, এদের পরিবার খুব উপভোগ করে, অন্তত একটা মাঝামাঝি বয়স থেকে 38-40 এরকম এজ থেকে। কিন্তু এরা নিজেরা কোনোদিন জীবনকে উপভোগ করে না বা করতে চায়ও না। এরা ভীষণ কাজ রিলেটেড অ্যাক্টিভিটিস এগুলোই করতে থাকে, বা কাজকে আরও বাড়াচ্ছে। একটা ব্যবসা আছে, অন্য একটা ব্যবসা করছে, আর একটা ব্যবসা করছে, চাকরি করছে, বাড়িতে এসে টিউশন করছে, যাতে আরও অর্থ, কিন্তু সেই অর্থের উপভোগ এরা করতে পারে না বা করতে চায় না বোধ। আপনাকে কিন্তু বলছি, আপনি চেষ্টা করবেন যে হলুদ রঙের বস্ত্র দান করার বাচ্চাকে। হ্যাঁ, আপনার ক্ষেত্রে কিন্তু পুরুষ মহিলা নির্বিশেষে আপনি দান করতে পারেন, মানে বাচ্চা ছোট বড় বা বৃদ্ধ বৃদ্ধা যদি হয়, মানে 60-65 ঊর্ধ্ব মানুষ। হ্যাঁ, আমি এখানে একটা মজার কথা বলি, আমি 60-62 বছরের একদিন এরম বলেছিলাম যে বৃদ্ধ বৃদ্ধা, তো আমাকে একজন ফোন করে খুব খুব বাজেভাবে আমাকে অপমান করেছিল আর কি, এটা জোক অ্যাপার্ট আর কি, যে আপনাকে কে বলেছে 60 বছরে কেউ বৃদ্ধ হয়ে যায়। এটা আমাকে তো কেউ বলেনি, আমি শাস্ত্রে পড়েছি 50 বছরের পর মানুষ বৃদ্ধ হয়ে যায়, 50 বছরের পর সে গারস্থ জীবন ছেড়ে দেয়, করে না। বলছে সেটা ওই যুগে প্রযোজ্য ছিল, এই যুগে অনেক পুরুষ মানুষ আছে যে 55 বছরে বিবাহ করে, সে করতে পারে। আমার তো কাউকে নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই, আমি কি করে দেবো? আমি কি দেশের রাজা যে আমি নির্দেশ দেবো? কিন্তু
আমি যেটা পড়েছি আমি সেই মতটাই বলেছি। আপনি যদি 60 বছরে ইয়াং থাকতে পারেন কোনো বাই এনি ডিন্ট অফ প্রসেস, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি তো বৃদ্ধই বলবো, কারণ তাকে তো সরকার বৃদ্ধ বলছে, রিটায়ার করিয়ে দিচ্ছে। আগে তো 58 বছরে রিটায়ারমেন্ট করিয়ে দিত। এখনও অনেক অর্গানাইজেশন আছে করিয়ে দেয়, বা অনেক জায়গায় তার আগেও করায়। এমন এমন কিছু সার্ভিস আছে যেখানে তো আরও আগে রিটায়ারমেন্ট করিয়ে দেয়। আমি তো বৃদ্ধই বলবো, যে সেন্সেন্সেস তৈরি হয়ে গেছে, বার্ধক্য এসে গেছে, আপনার শরীর আর বড়ও হবে না, আপনি আর লম্বা হবেন না, মোটা হতে পারেন বড়। তো তো যাই হোক, এই বৃদ্ধাদের ক্ষেত্রে মনে পড়লে আপনি তেমন হলে কিন্তু দান করতে পারেন বস্ত্র, তার সাথে দান করতে পারেন এমন ডাল, খুব মন দিয়ে শুনবেন, এমন ডাল যে ডাল আমিষ নয়। ডালের ক্ষেত্রেও কিন্তু আমরা যারা বৈষ্ণব হই তারা কিন্তু মসুর ডাল আমরা খাই না অ্যাকচুয়ালি। আপনারা যেটা চেষ্টা করবেন, মুগ ডাল বা অন্য কোনো ডাল, ছোলা ডাল, মটর ডাল, এরকম কোনো ডাল আপনারা কিন্তু দান করতে পারেন। বাট কালার শুড বি ইয়েলো বা হালকা ইয়েলোইশ ক্রিম কালার, এরকম বস্তু। ঘি প্রদান করতে পারেন। হ্যাঁ, এবার ঘি কিন্তু অবশ্যই যেন কোনো ভেজাল ঘি দেবেন না, কিন্তু তাহলে কিন্তু আমি বারবার বলছি, দানের সময় কিন্তু পবিত্রতা মেনটেন করবেন। আপনি অল্প দান করুন, কিন্তু সেই খাদ্যের গুণগত মান যেন খুব ভালো থাকে। কোনো ইয়েলো কালারের কোনো সবজি, মনে করুন কুমড়ো, আপনি দান করতে পারেন, আপনার ক্ষেত্রে খুব বেটার ফল দেবে। বা আপনি আমাদের যে সমস্ত বড়ো চাল যেগুলো হয়, যেগুলো একটু মোটা দানার চাল, দেখবেন একটু ইয়েলোইশ কালার, বহু মানুষ কর্মক্ষমতা থাকা মানে তার ক্রয় ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ওই চাল খান, কারণ তাকে কিন্তু জোনের কাজ করতে হয়। আমি নিজে দেখেছি, আমার বাড়িতে যেহেতু রয়েছে আমি খুব ভালো করে জানি, সে তার অর্থ ক্ষমতা আমার থেকে বহুগুণ বেশি, কিন্তু তিনি যেহেতু 6-7 ঘন্টা কাজ করবেন, তিনি মোটা চাল খান যাতে ভাতটা পেটে থাকে। সেই জাতীয় চাল কিন্তু দান করতে পারেন, তবে এমন কাউকে দান করবেন না যিনি ওটি খান না। আমি ইয়েলো কালারের মধ্যে বলছি। ময়দা দান করবেন না, ময়দা কিন্তু আমাদের শাস্ত্রে খাওয়ার কোনো নেই। ফ্লাওয়ার, আটা দান করবেন, এবং ছাতু দান করতে পারেন, খুব বেটার। তো এই জাতীয় বস্তু দান করুন, আপনার জন্য অনেক স্ট্রেস আপনাকে কমিয়ে দেবে। আপনাকে কতগুলো ডেট বলছি, সেটা হচ্ছে 1, 2, 3, 10, 11, 12, 13 তারিখ প্রায় 8:30 পর্যন্ত সকাল, আর 25 থেকে 27, এই যে 8টা দিন, 9টা দিন, এই 9টা দিন কিন্তু খুব খারাপ আছে, ফিজিক্যালি খারাপ আছে। শরীরের প্রতি নজর দেবেন। মানে আমি বলছি, এই চিন্তাটা কখনো করবেন না আপনি যদি একটু বেটার দশায় থাকেন, যে আমার সময় খুব খারাপ, আমি রিভাইভ করতে পারবো না এখান থেকে, এরকম অদ্ভুত চিন্তাভাবনা করবেন না। সময় কোনো দিন এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, এটা কোনো দিন সম্ভব নয়। এই মুহূর্তে প্রোগ্রাম করছি, এই মুহূর্তে যেখানে প্ল্যানেটগুলো রয়েছে, এই ব্রহ্মাণ্ডে কোনো দিন আর এই প্ল্যানেটগুলো ওইখানে আর কখনো আসবে না। যে কোনো একটা মুহূর্ত একবারই আসে, এটা ঈশ্বরের মহান নির্মাণ। কোনো মুহূর্ত দুবার আসবে না। আমি অনেকবার উদাহরণ দিয়ে বলেছি যে আমাদের শরীরটিকে যদি আড়াআড়িভাবে ডাক্তাররা যখন ডিসেকশন করেন ডাক্তারি পড়ার সময়, তখন তাদের জিজ্ঞাসা করলে বলতে পারবে তারা, আমাদের শরীরের যে সমস্ত অর্গান দুটো করে আছে, ইন্টারনাল অর্গান বা এক্সটার্নাল, যাই হোক না কেন, তাদের কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই। কর্মক্ষমতার দিকে, ওজনের দিকে, আয়তনের দিকে মিল নেই, দুটো আলাদা। এবং সেই আলাদা হয়তো আমার মতন হয়তো নন টেকনিক্যাল লোক বুঝতে পারবো না, দুটো কিডনি হয়তো দেখে একই রকম মনে হবে, কিন্তু ডাক্তারবাবুরা কিন্তু বা ম্যাডামরা কিন্তু দেখে বলে দেবেন যে একটার ওজন হয়তো 166 গ্রাম, একটার ওজন হয়তো 169 গ্রাম, একটার হয়তো ক্ষমতা হয়তো মেবি, আমি ইউনিট জানি না ক্ষমতা কী দিয়ে মাপে, হয়তো 10, একটার হয়তো 12, ডিফারেন্স হবে। ডিফারেন্সটাই হচ্ছে কালগত নিয়ম। এই এন্টায়ার ইউনিভার্সে এই মানে সাম্যাবস্থার কোনো ভ্যালু নেই কোথাও। আপনার সন্তান আপনার মতো হবে না, আপনি আপনার পিতার মতো নন, আপনার পিতা তার পিতার মতো নন, কেউ পরম পিতার মতো নন। ডিফারেন্সটাই হচ্ছে অ্যাকচুয়াল ম্যাটার।
এবং যে এটাকে চেষ্টা করবে, আমি সমতায় আনার চেষ্টা করব, সে হচ্ছে মূর্খ নয়, সে হচ্ছে মহামূর্খ। কারণ তিনি কালের বিরুদ্ধে কাজ করছেন, যে কোনোদিন সফল হবে না, অবসোলেট হয়ে যাবে পদ্ধতি। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সবাই যাতে মোটামুটি ভালোভাবে থাকতে পারে, খেতে পারে, একটা প্রাইমারি এডুকেশন তারা পায়, এটা করতে পারে। মানুষ জন্মগতভাবেই ডিফারেন্ট। আমরা দুই ভাই, আমার একদিকে গুণ আছে, আমার অন্যান্য কিছু বস্তুর প্রতি গুণ আছে। দুজনে একরকম হয়েছি? কখনো হয়নি। পৃথিবীতে কেউ হয়নি, কোনোদিন হবেও না। তো এই বোকামিটা কখনো করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মুশকিল হয়। তো এই সময়টা যারা ইনসাবঅর্ডিনেশনের সমস্যা রয়েছে, অর্থাৎ হায়ার অথরিটির সাথে যারা বিতর্কে জড়িয়ে পড়ে, তারা কিন্তু চেষ্টা করবেন এই সময়টা সাবধানে থাকার। না হলে কিন্তু একটু সমস্যা আসতে পারে, খুব স্লাইট সমস্যা কিন্তু আসতে পারে। হ্যাঁ, প্রচণ্ড মানসিক আপনাকে একটা অবসাদ দেবে, আপনি মনে হবেন সম্পূর্ণ একা রয়েছেন, পৃথিবীতে কেউ আপনার কোথাও নেই। কিন্তু এগুলো সব ইমপারমানেন্ট, বারবার বলছি, দিজ আর অল ইমপারমানেন্ট থিং। আপনার ছকে যদি কোনো মেজর সমস্যা না থাকে, কোনো অ্যাস্ট্রোলজার যদি আপনাকে দেখে না বলেন যে আপনার কোনো মেজর প্রবলেম না আছে, তাহলে কিন্তু আপনার সে নিয়ে চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, নির্ভয় থাকতে পারেন। আর একটা ডেট আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে 28, 29, 30, 31 খুব ভালো সময় আছে। যদি সামান্য কিছু এক্সেস ইনভেস্ট করতে চান, সন্তানদের হায়ার স্টাডিজের জন্য কোনো বিদেশে কোনো ইউনিভার্সিটিতে পড়াতে যেতে মনে করেন যে পড়াবেন, পড়াতে পারেন। এ সমস্ত জায়গায় কিন্তু আপনার খুব ভালো যোগ আছে। যারা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা বিদেশে সাথে যাদের ব্যবসা আছে, তাদের জন্য কিন্তু খুব বেটার টাইম আছে। তাদের কিন্তু ব্যবসার জায়গা বৃদ্ধি পাবে এবং যথেষ্টই বৃদ্ধি পাবে। শুধু আপনাদের বলবো, পেট সংক্রান্ত জায়গা থেকে খুব সাবধান থাকবেন। হার্টের যাদের ট্রাবল আছে, কোনো কারণে পেসমেকার বসেছে, হ্যাঁ আমাদের, বা ধরুন স্টেইন বসেছে কোনো কারণে, তারা কিন্তু বেশি প্রেশার নেবেন না কোনো কারণে। যতটা সম্ভব নিজেকে শান্ত রাখবেন, স্থির রাখবেন, প্রেশার বেশি নেবেন না। বারবার বলছি, মঙ্গল কিন্তু ম্যালেফিক দেখানোর মতন জায়গায় অলরেডি পৌঁছে গেছে। তো সাবধান হয়ে যাবেন প্রত্যেকেই। অ্যালার্ট থাকলে জিনিসটা অনেকটাই কেটে বেরিয়ে যাওয়া যায়, যদি আপনার ছকে কোনো স্পেসিফিক ম্যালাফিক কোনো সিচুয়েশান তৈরি না হচ্ছে, তো তাহলে সমস্যা করবে না। অ্যাজ এ হোল চেষ্টা করবেন। বৃহস্পতির পোস্টিং 6th হাউসে আছে, মানে অ্যাকচুয়ালি চন্দ্রের ঘরে পোস্টিং আছে। তো তার ফলে আপনার মধ্যে কাজের যোগ প্রচুর আনবে। কিন্তু কাজের যারা বিভিন্ন অর্ডার সাপ্লায়ারের কাজ করেন, মনে করুন সেটা জব ওয়ার্ক হতে পারে, সেটা অন্য যে কোনো ধরনের, আপনি সেল করুন বা সার্ভিস প্রোভাইড করুন, যাই করুন না কেন, সেই ধরনের কাজ কিন্তু এই সময় আপনার জন্য খুব ভালোভাবে করতে পারেন। বাট বারবার বলছি, যে কোয়ান্টামে আপনি কাজ করবেন সেই কোয়ান্টামে কিন্তু আপনি ফলটা পাবেন না, ফলটা তার থেকে কম পাবেন। এবং 28 তারিখের পর থেকে কিন্তু সিচুয়েশান একটু আপনার জন্য অনুকূল হবে এবং বেটার অবস্থা পাবেন। বিবাহের কোনো যোগ ইমিডিয়েট নেই, অন্তত জানুয়ারি পর্যন্ত। চেষ্টা করবেন ছোট প্ল্যানেট যতই ভালো জায়গায় থাক না কেন, বিবাহ এই সময়টা, মানে আমি প্রত্যেকের কাছেই বলবো, একমাত্র মকর লগ্ন ব্যতি রেখে আর বৃষ লগ্ন ব্যতি রেখে এই সময়টা বিবাহ চেষ্টা করবেন অ্যাভয়েড করে দেওয়া। মানে আমি যদি পারতাম, তাহলে যেটা সবার আগে পারতাম করার চেষ্টা করতাম, সেটা হচ্ছে এই সময় যারা জন্মগ্রহণ হবে, মানে স্পেশালি সেপ্টেম্বর মাসে 7-8 তারিখের পর থেকে, হ্যাঁ তাদের হয় আগে বা পরে যদি ডেফারমেন্ট করা। কারণ পিতার ছক যদি খুব ভালো থাকে, তাহলে কিন্তু এক্সিলেন্ট সন্তান জন্মাবে এ সময়, এক্সিলেন্ট মানে পার এক্সিলেন্ট সন্তান। কিন্তু পিতার ছকে যদি প্রবলেম থাকে, শাপিত দোষ বা কোনো কারণে কালসর্প আছে এবং মানে লগ্নভঙ্গ কালসর্প আছে, তাহলে কিন্তু ডক্টরের নির্দেশ টু দ্য লেটার ফলো করে চলবেন। টু দ্য লেটার, মানে বহু মানুষ আছে যারা আজকালকার দিনে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করেন, তো তারা কিন্তু এমন কোনো রিস্কফুল কাজ করবেন না যাতে আপনার মানে গর্ভে অবস্থিত সন্তানটি কষ্ট পান। এটা কিন্তু মাথায় রাখবেন।
তাতে আপনার কিছু মানিটারি বেনিফিট যদি নাও হয় সেটাকে উপেক্ষা করুন, কারণ যিনি আসছেন আপনার মাধ্যমে পৃথিবীতে আসছেন, আপনি তার পিতামাতা হতে পারবেন কিন্তু অ্যাকচুয়াল কিন্তু সে একটি ইন্ডিপেন্ডেন্ট সোল। তো তাকে আপনি মর্যাদা প্রদান করুন। সামান্য কিছু অর্থের পেছনে বা একটা চাকরির পেছনে দৌড়ে লাভ নেই। চাকরি আপনি আবার পেয়ে যাবেন, অর্থও আপনি জীবনে প্রচুর আর্ন করতে পারবেন, কিন্তু সেই সোলকে মর্যাদা দিন। মর্যাদা না দিলে কিন্তু ঈশ্বর তার শাস্তি প্রদান করে। কারণ কাউকে পৃথিবীতে আসতে গেলে আর একটা মানুষের থ্রু দিয়ে আসতে হয়, এটাই আমাদের পৃথিবীতে বানানো নিয়ম। কে বানিয়েছেন? ভগবান বানিয়েছেন, তাছাড়া কোনো পদ্ধতি নেই, আকাশ থেকে পড়বে না টপ করে। তো সেটাকে একটু মর্যাদা দেবেন। গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে এবং চেষ্টা করবেন রাস্তায় যে সমস্ত ট্রাফিক রুলস আছে, এবং আরও বলছি আপনার ব্যবসার ক্ষেত্রেও বিভিন্ন ট্যাক্সেশন যে সমস্ত কাগজপত্র আছে, বিভিন্ন যে সমস্ত ধরুন আপনার যে লিগ্যাল এন্টিটিস রয়েছে সেগুলোকে কিন্তু প্রপারলি রিনোভেট করবেন এবং চেষ্টা করবেন সেগুলোকে যতটা সম্ভব সময়োপযোগী করে সেটাকে ব্যবহার করার, যাতে তার সুফল আপনি পেতে পারেন এবং আপনাকে কোনো প্রসিকিউশনের মধ্যে যেতে না হয়। কোনো জমি রিলেটেড জায়গায় ডিল করার আগে কিন্তু অবশ্যই ছক কাউকে দেখিয়ে নেবেন, দুম করে করবেন না, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু বিষম এফেক্ট দিতে পারে। হার্টের দিকে নজর রাখবেন একটু। মীন লগ্ন নিয়ে বলবো লাস্ট এ মাসের জন্য, এ মাস মানে অগস্ট মাসের জন্য। দেখুন আপ টু 23শে অগস্ট আপনার কাজের জায়গা কিন্তু মাঝারি থেকে বেটার জায়গায় থাকবে। বিশেষত জুলাই মাসের 17-18 তারিখ পর্যন্ত কিন্তু একটু স্ট্রেসফুল সিচুয়েশন ছিল কাজের জায়গায়, বিশেষত যারা চাকরি করেন। আর ব্যবসা করলে ব্যবসার বিভিন্ন ওয়ার্ক অর্ডার বলুন বা লোন সংক্রান্ত কোনো সমস্যা বলুন, সেই রিলেটেড একটু ট্রাবল থাকতো। বাট 19-এর পর থেকে কিন্তু জায়গাটা কম্পারেটিভলি অনেক মসৃণ হবে এবং সেটা 23শে অগস্ট পর্যন্ত কিন্তু আপনাকে বেটার ফল দেবে। কিন্তু 23শে অগস্টের পর থেকে কিন্তু সময়টা একটু খারাপ আছে। 23শে অগস্ট থেকে মোটামুটি এই সময়টা সেপ্টেম্বর মাসের প্রায় ধরুন ক্ষমা করবেন প্রায় অক্টোবর মাসের 7-8 তারিখ পর্যন্ত সময়টা একটু খারাপ আছে। স্লাইট একটু বাধাবিঘ্ন আসবে, বা যে ধরুন আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আপনাকে খুব পছন্দ করত, হঠাৎ করে তিনি হয়তো আপনার কোনো কারণে আপনার উপরে ক্রুদ্ধ হলেন। আপনি হয়তো ইনোসেন্টলি কোনো কাজ করেছেন, সেটার হয়তো একটা এফেক্ট অন্য কিছু হয়ে গেছে। মোটমাট আপনার সাথে কিন্তু একটু কনফ্লিক্ট তৈরি হবে, সেটা একটু সাবধানে থাকবেন। এবং 28শে অগস্টের পর থেকে এই সমস্যাটা কিন্তু আরও একটু বেড়ে যাবে বেশি। স্পেসিফিক ডেট বলে দিচ্ছি, 28শে অগস্টের পর থেকে এটা থাকবে অক্টোবর মাসের ফার্স্ট উইক অবধি। তারপরে আবার ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। তো যারাই চাকরি করছেন তারা কিন্তু, বা ব্যবসা করছেন, হ্যাঁ ব্যবসা করলে তবু কি হয়, নিজের একটা সেখানে মর্জি চলে, কিন্তু চাকরি করলে সেটা তো চলে না। সেক্ষেত্রে একটু নিজেকে শান্ত রেখে পরিস্থিতির সাথে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন। এবার পজিটিভ জায়গাটা বলি, বুধ মনে রাখবেন, বুধ এবং বৃহস্পতির যে সমস্ত লগ্ন আছে, হয় তারা চতুর্থ, দশম বা সমসপ্তম এইরকম সবসময় অবস্থান করে। তো বুধ আপনার ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি 4th এবং তার সাথে 7th হাউসের লর্ড। ঠিক কন্যা লগ্নের ক্ষেত্রে যেরকম বৃহস্পতি 4th এবং 7th হাউসের লর্ড, ঠিক সেরকম। তো আপনার ক্ষেত্রে সেই বুধ কিন্তু আপনার 20 অগস্টের পর, 21শে অগস্ট থেকে 25শে অক্টোবর পর্যন্ত বুধ কিন্তু 7th হাউসেই অবস্থান করবে। তো এই যে প্রথম ক্ষেত্রে যেটা বললাম যে কিছুটা বাধা তৈরি হতে পারে, সেই বাধাটা কিন্তু অনেকটাই নিরাময় হবে বুধ যখন প্রবেশ করবে। কারণ বুধ এখানে প্রবেশ করবে, প্রবেশ করতে আমি আগের দিনই বলছিলাম যে দেখবেন 20 তারিখের মাসের শেষের দিকে যখন দেখবেন ডেজগুলো বাড়তে থাকছে, তার মানে বুধ তখন স্লো হচ্ছে অ্যাকচুয়ালি। তো যখন যত বুধ স্লো হবে তত বুধের পাওয়ার বৃদ্ধি হবে এবং সে কিন্তু আপনাকে, এবং বুধ নিজের মূল ত্রিকোণে অবস্থান করবে এবং এখানে এটা তুঙ্গ ঘর, এবং বুধের র্যাশনালিটি এখানে অসম্ভবভাবে থাকে। প্রোক্লামেশন, বুধ তো বাচক, হ্যাঁ রাজার বাচক, অর্থাৎ রাজা বলছে একজন অ্যানাউন্স করে দিচ্ছে, অ্যানাউন্সার। তো সেই অ্যানাউন্সার তার ঘরে এসে তুঙ্গ হবে এবং আপনাকে কিন্তু তার ডিভিডেন্ডটা দেবে।
এবং শুক্র মোটামুটি এখান দিয়ে অবস্থান করবে রবির ঘর দিয়ে এবং তারপরে বুধের ঘর দিয়ে, মাসের প্রায় শেষের দিক থেকে বুধের ঘর দিয়ে। তো আপনি কিন্তু মোর অরলেস এই নেগেটিভ বেনিফিটটা কিছুটা এদের দ্বারা কাটাতে পারবেন, অন্তত 35-40% কাটাতে পারবেন। কিন্তু ওরা যেহেতু বড় প্ল্যানেট, ফলে ওদের বাধা পুরোপুরি কাটানোটা কিন্তু কার্যত যতক্ষণ পর্যন্ত ওরা নিজেরা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা হবে না, সেটা মাথায় রেখে চলতে হবে। আমি কিছু স্পেসিফিক ডেট আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1, 2, 3 এই টাইমটা কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণে স্ট্রেস দেবে। 3 তারিখ সকাল 11:15 পর্যন্ত একটু স্ট্রেস দেবে। এই সময় আপনি একটু দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। এই সময়টা আপনার ক্ষেত্রে এক্সপেন্ডিচার বেড়ে যেতে পারে। বাড়ির যদি বাবা কোনো কারণে অসুস্থ থাকেন, তাকে নিয়ে এক্সপেন্ডিচার বাড়তে পারে, একটু ইগো রেইজ করে যেতে পারে, অল্টারকেশন জোড়াতে পারেন। চেষ্টা করবেন এইরকম মানে আনপ্রেসিডেন্টেড ইভেন্টগুলো থেকে নিজেকে কৌশলে এড়িয়ে যাওয়ার। বুদ্ধিমান লোক ঝগড়ায় কখনো জড়ায় না। আর সেটা আপনাদের যেহেতু বুদ্ধির লেভেলটা যথেষ্ট আছে, ইউ শুড অ্যাপ্লাই, কারণ লগ্নে জুপিটার আছে, আপনাকে সদ্বুদ্ধি দেবে, বকরি থাকা অবস্থাতেও দেবে পূর্ণ মাত্রায়। আর 2 নম্বর হচ্ছে যে 5 থেকে 8 তারিখ, 5, 6, 7, 8, মানে 5 তারিখ রাত 9টা থেকে 8 তারিখ সকালবেলা প্রায় 9:30 পর্যন্ত সময়টাও কিন্তু একটু স্ট্রেসফুল টাইম, একটু অপমানকর সময় যাবে। এই সময়টা, এই দিন, এই 4টে দিন কিন্তু, বিশেষ 3.5 দিন মতন আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসের সাথে কিন্তু যতটা পারবেন তাকে অ্যাভয়েড করে যাওয়া, প্রথম কথা, সামনেই না যাওয়া। আপনি নিবৃত্তে কাজ করে যাবেন, কাজ করে বেরিয়ে যাবেন। আর যদি একান্ত তার সাথে রিপোর্ট করতে হয় রাতের দিকে, সন্ধ্যের দিকে, তাহলে কিন্তু আপনাকে যতই ডিফামেটিভ বা ইনসাল্টিং কথাবার্তা বলা হোক না কেন, আপনি কিন্তু স্থির থাকবার চেষ্টা করবেন। আপনি মনে রাখবেন আপনি সার্ভেন্ট, সার্ভেন্টের কাজ কখনো উত্তর দেওয়া নয়, আপনি চুপ করে থাকবেন। এই পদ্ধতিটা মাথায় রাখবেন। আর 16 তারিখ 9:30 থেকে রাত্রিবেলা, 19 তারিখ 3:15 পর্যন্ত, দুপুর মানে দুপুর বিকেল আর কি বলা যায়, এই সময়টা হিউজ এক্সপেন্ডিচারের টাইম। প্রচুর অর্থ খরচা হবে, খুব অহেতুক খরচা হতে পারে, কোনো ইলেকট্রনিক গেজেটের জন্য খরচা হতে পারে। আপনি ধরুন যে ল্যাপটপটায় কাজ করছেন, সেই ল্যাপটপটা কোনো কারণে ভেঙে গেল বা কিছু হলো, এই ধরনের আর কি অহেতুক কাজকর্মের পেছনে আপনার ব্যয় হবে। বা কোনো সাজার জিনিস আপনি কিনলেন ফিমেল হলে, বা আপনি ঘরের কোনো ভোগ্যপণ্য কিনলেন, এই জাতীয় সমস্যা কিন্তু আপনার হতে পারে। লগ্নে জুপিটার যতক্ষণ অবস্থান করবে, মনে রাখবেন ততক্ষণ আপনি পেটের সমস্যা, আপনার ওবেসিটি রিলেটেড সমস্যা, এবং তার সাথে আপনি আপনার যে চিন্তন শক্তি, অর্থাৎ মস্তিষ্ককে অ্যালাইন করার ক্ষেত্রে, বিশেষ করে বকরি থাকা অবস্থায় ও কিন্তু কিছু ডিস্টার্ব তৈরি করে। তো চেষ্টা করে, মাথার মধ্যে একাধিক থটস চলে আসবে, অর্থাৎ আমাদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির বাইরে ফাংশন করা শুরু করবে বৃহস্পতি। আমাদের তো একটা নেওয়ার ক্ষমতা আছে, সেই নেওয়ার ক্ষমতার বাইরে ওর চলে যাবে। তখন ভারসাম্যহীনতা বা ভারসাম্য নষ্ট করবে আমাদের সাথে, প্ল্যানেটের কনফ্লিক্ট হবে। মঙ্গল নিজে আপনার 9th হাউসের লর্ড, সেই মঙ্গল এসে কি করবে, আপনার ঘর থেকে 4th হাউসে গিয়ে বকরি হয়ে সে 3rd হাউসে ফিরে আসবে। তার ফলে ও কিন্তু আপনার মধ্যে বিড়ম্বনা বা যেটাকে আমরা বলি পরেশানি, সেটা তৈরি করে দেবে। এবং রাহু রয়েছে আপনার কথাবার্তার ক্ষেত্রে, কিন্তু আপনি যথেষ্ট, এবং 8th হাউসের লর্ডে রয়েছে, তো 3rd হাউস এবং 8th হাউসের লর্ডে, তো কথাবার্তা এবং কথাবার্তা থেকে কিন্তু অসম্ভব বিড়ম্বনা সৃষ্টি হয়ে যেতে পারে। বিশেষত আপনি যদি মেল ক্যারেক্টার হন, তাহলে কিন্তু অ্যারোগেন্স, রাস্তাঘাটে বিতর্কমূলক কথাবার্তা বলা, বা বিভিন্ন প্রভোকেটিং করার চেষ্টা, মানে প্রভোগ করবার চেষ্টা করবে মানুষ। আপনার বুদ্ধি তখনই অ্যাপ্লিকেবল হবে যখন সেই প্রভোকেশনটাকে আপনি খুব কৌশলে অ্যাভয়েড করতে পারবেন। আদারওয়াইজ আপনি যত পড়াশোনা জানুন বা বুদ্ধিমান হন না কেন, সেটার কোনো মানে থাকছে না আর কি। তো এগুলো চেষ্টা করবেন। আর যতটা চেষ্টা করবেন যে মানুষের সাথে, রাহু যখন 2nd হাউসে থাকে মঙ্গলের ঘরে, তর্কে না জড়ানো।
তর্ক করবেন না কখনো কারোর সাথে। আপনাকে কিছু বোঝানোর জন্য পাঠানো হয়নি, আপনি সংশ্লিষ্ট কাজ করবেন, করে চলে আসবেন। আমি এখানে বসেছি, আমার কাজ আপনাদের বলা, আমি কিছু বোঝাতে বসিনি। আপনি শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, না তো আপনার তাতে কিছু হবে, না আমার তাতে কিছু হবে। কিন্তু বাইরের ফিল্ডে যখন যাবেন কাউকে কিছু বোঝাতে যাবেন না। যে যে মতে তত্ত্বে বিশ্বাস করে তাকে সেই মত বা তত্ত্বে কাজ করতে দিন, সেটা আপনার পক্ষে কিন্তু বেটার হবে। কারণ রাহুর কাজই হচ্ছে, রাহু সেকেন্ড হাউস থেকে 10th হাউসে দৃষ্টি দেবে, তো অফিসের মধ্যে হয়তো কারোর সাথে একটা কোনো টাইনি ম্যাটার, সেটা এমন একটা জায়গায় অ্যাম্পলিফাইড হয়ে গেল, হয়ে গিয়ে এমন একটা সিচুয়েশান তৈরি করে দিল, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে মোটেই খুব শুভ ফল দেবে না। তাতে আপনার চাকরি নিয়েও সমস্যা হয়ে যেতে পারে। খারাপ দশায় থাকলে তো চাকরি নিয়ে টানাটানিও করতে পারে, এটা নিয়ে সাবধানে থাকবেন। আর ভাজা জাতীয় খাবার, যেহেতু আপনার 5th হাউসে এখন রবি আছে, ভাজা জাতীয় খাবার, রবি বৃহস্পতির দৃষ্টি বিনিময়ে আছে, কম করবেন এবং সন্তানদের দিকে চূড়ান্ত দৃষ্টি দেবেন। সন্তানদের আপব্রিঙ্গিংয়ের ক্ষেত্রে আপনি যদি প্রেগনেন্ট হন তাহলেও কিন্তু দৃষ্টি দেবেন। বারবার বলছি, সময়টা কিন্তু মা বাবা যদি সচেতন না থাকেন তাহলে কিন্তু সমস্যা আসবে। ডক্টরের নির্দেশ টু দ্য লেটার্স আপনি মেনে চলবেন, যে যে কথাগুলো বলেছে। ভালো থাকবেন প্রত্যেকে। আমি চেষ্টা করছি আজকের একটা অ্যাডিশনাল প্রোগ্রাম করে দেওয়া, জিনিসটা পুরো কমপ্লিট হয়। নমস্কার।